আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়াল হলো এমএস ওয়ার্ড ফুল কোর্স নিয়ে, অর্থাৎ এক ভিডিওতে আমি এমএস ওয়ার্ড এ টু জেড বোঝাবো। এমএস ওয়ার্ড ফুল কোর্সের মধ্যে আমাদের সর্বপ্রথম যে অপশনগুলো আসতেছে সেটা হলো ফাইল মেনু, এরপর হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, দেন ভিউ। অর্থাৎ টোটাল প্রসেসটা আমি এক ভিডিওতে নিয়ে আসছি। আপনারা যদি ধৈর্য ধারণ করে এই ফুল টিউটোরিয়ালটা দেখেন, আশা করি এমএস ওয়ার্ড নিয়ে আপনাদের কোনো রকম প্রবলেম ফিল করতে হবে না। সো আমি স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা অপশন দেখাবো। আপনারা ধৈর্য ধারণ করে ফুল ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। আমি এতটুকু কনফিডেন্স করতে পারি যে আপনারা যদি এই ফুল ভিডিওটা দেখেন, এমএস ওয়ার্ড নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা হবে না আর। সো আমি আমার টিউটোরিয়াল চলে যাচ্ছি। এখন এখানে সর্বপ্রথম যে অপশনটা আমাদের আসতেছে সেটা হলো ফাইল মেনু। এই ফাইল মেনু আন্ডার আবার কিছু সাব মেনু আছে, যেমন সেভ, সেভ এস, ওপেন, ক্লোজ ইত্যাদি। তো প্রত্যেকটা অপশনই আমি স্টেপ বাই স্টেপ বলতেছি এবং প্রত্যেকটা অপশনই আমি আপনাদের দেখাবো। আপনারা যে মনোযোগ দিয়ে এটা দেখেন, অবশ্যই এখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন। সো সর্বপ্রথম আছে সেভ, অর্থাৎ আমরা এই ফাইলটা সেভ করতে চাই। সাপোজ মনে করুন এই ফাইলটা আমি লিখলাম, লেখার পর এটা আমি সংরক্ষণ করতে চাই। তো সংরক্ষণ করার জন্য আমাদেরকে ফাইল মেনু সেভ করতে হবে। আমরা যদি সেভ না করি তাহলে এটা আমাদের সংরক্ষণ থাকবে না। অর্থাৎ দেখা গেলো একটি কাজ আমরা ভবিষ্যতের জন্য রেখে দিতে পারি, সেই কাজটা আমরা ভবিষ্যতে হার্ড ডিস্ক থেকে অথবা আমরা যদি ডেস্কটপে অথবা আমাদের ডকুমেন্টে রেখে দিই সেভ করে, তাহলে আমরা ভবিষ্যতে এটা পেতে পারি। আর যদি আমরা সেভ না করি তাহলে তো এটা থাকবে না। সো কীভাবে সেভ করা হয়, কিভাবে এটা রাখা হয়, সেই প্রসেসগুলো ফাইল মেনুতে আছে। সো ফাইল মেনুর প্রথম অপশনটা হলো সেভ। সেভের বাংলা হলো সংরক্ষণ করা। যদি আমরা আমাদের এই ফাইলটা সংরক্ষণ করতে চাই তাহলে আমরা ফাইল ক্লিক করব, দেন সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করলে এখানে আমার একটা ডায়ালগ বক্স চলে আসলো। এখানে ফাইল নেম, অর্থাৎ আমি যে এই ফাইলটা লিখলাম এর কি নাম দেব, এখানে দেন আমাকে এটা কেটে আমাকে একটা নাম দিতে হবে। আমি একটা নাম দিলাম যে কোনো, দেওয়ার পর জাস্ট সেভে ক্লিক করতে হবে। এখন এই সেভে যে আমরা ক্লিক করব, এই ফাইলটা আমরা কোন লোকেশনে রাখবো, এখান থেকে আমরা ইচ্ছা করলে আমরা দিস পিসি, ডেস্কটপ অথবা ডকুমেন্টে রাখতে পারি। আমরা যেখানে ক্লিক করব ফাইলটা সেখানে থাকবে। সো আমি এটা ডেস্কটপে রাখি বোঝানোর জন্য। ডেস্কটপে ক্লিক করে জাস্ট সেভ। তাহলে কি হলো, আমার ফাইলটা ডেস্কটপে সেভ হলো। তো আমরা যাচাই করি আসলে ডেস্কটপে সেভ হয়েছে কি না। তো আমরা ফাইল ক্লিক করব, দেন আমাদের যে এই ফাইলটা আছে এই ফাইলটা আমি একটু ক্লোজ করি। ফাইল ক্লিক ক্লোজ, ক্লোজ হলে ফাইলটা বন্ধ হবে। আমার এটা বন্ধ হয়ে গেল। এখন আমরা যে ফাইলটা সেভ করেছি ওই ফাইলটা আমরা ওপেন করব। তাহলে আমরা ফাইল ক্লিক করব, দেন ওপেন। দেখেন এখানে অন্য অপশনগুলো ইনঅ্যাক্টিভ, শুধু ওপেনটা অ্যাক্টিভ। অর্থাৎ আমরা যে সেভ করেছি সেটা শুধু আমরা ওপেন করতে পারবো। সো আমরা যে ফাইলটা সেভ করেছি ওপেনের জন্য আমরা ওপেনে যাব। দেন আমরা যেখানে রেখেছি সেই লোকেশন যেতে হবে। যেহেতু আমি ডেস্কটপে রেখেছি, আমি ডেস্কটপে ক্লিক করব। এখন ডেস্কটপে যাওয়ার পর এই যে নিচে এই নামটা ক্লিক করে আমরা দেন ওপেনে ক্লিক করব। তাহলে কি হবে, আমাদের সামনে সেই ওপেনকৃত ফাইলটি চলে আসবে, আমরা যে ফাইলটি সেভ করেছিলাম। এখন এই ফাইলটা যদি আমরা বন্ধ করি তাহলে ক্লোজ। আর সেভের পরে যে অপশনটা আসছে সেভ এস, তাহলে সেভ এসটা হলো দেখা গেলো এখন যদি নর্মালি আমি ফাইলটা সেভ করে ফেলছি, এখন আমি যদি ফাইল সেভ ক্লিক করি আমার সামনে আর কোনো ডায়ালগ আসবে না। অর্থাৎ ফাইলটা আমার সেভ হয়ে গেছে। এখন আমি এখানে যাই লিখব এই সবগুলো আবার আমি সেভ দিলে সেভ হবে। এখন তাহলে সেভ এজের কাজটা কি, আমরা সেভ বুঝলাম সংরক্ষণ করা, আর সেভ হলো এই নামটাকে আমার এডিট করা যাবে। অর্থাৎ এই ফাইলটাকে আমাদের একাধিক নামে রাখা যাবে এবং এই ফাইলটাকে আমরা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি, সেটা সেভ এজের মাধ্যমে। কীভাবে আমি দেখাচ্ছি, ফাইল ক্লিক, সেভ এজ ক্লিক। এখন সেভ এজ ক্লিক করার পর আবার আমার ডায়ালগ বক্সটা আসলো। এখানে দেখেন টুলস নামে একটি অপশন আছে। এই টুলস নামে অপশনটা ক্লিক করে আমরা জেনারেল অপশনে যাব। এই জেনারেল অপশনে এখানে আমরা একে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবো। নর্মালি আপনার সর্বনিম্ন 3 অক্ষর দিতে পারবেন। আমি একটা 3 অক্ষরের পাসওয়ার্ড দিলাম, নিচে আমি তাই দিলাম, দেন আমি ওকে দিলাম। আবার আসলো মডিফাই পাসওয়ার্ডের, আমি সেটা দিয়ে কনফার্ম করলাম, ওকে দিলাম। আবার সেম পাসওয়ার্ডটা দিয়ে আমি কনফার্ম করব, দেন আমি ওকে দেব। এখন এই যে আমি নামটা রাখলাম এই নামটাও আমি এডিট করতে চাই। তাহলে সেভ এজে কয়টা কাজ হলো, একটা হলো পাসওয়ার্ড দেওয়া যাবে ফাইলটাকে, আরেকটা হলো নামটা এডিট করা যাবে। সো আমি একটা নাম এডিট করে দেই,
দেন আমি ডেস্কটপে রাখি এবং সেভ করে দিই। এখন এই ফাইলটা আমরা যাচাই করি আমরা আসলে পাসওয়ার্ড দিয়ে সেভ হয়েছে কি না। তাহলে এই ফাইলটা আমরা ক্লোজ করি, ফাইল ক্লিক, ক্লোজ ক্লিক, তাহলে আমাদের ফাইলটা বন্ধ হলো। আমরা এখন যে ফাইলটা পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা ওপেন করব। তাহলে ফাইল ক্লিক, দেন ওপেন ক্লিক। ওপেন ক্লিক করার পর যেখানে আছে আমাদের ডেস্কটপে রেখেছি, তো ডেস্কটপ ক্লিক, দেন এখন যে ফাইলটা আমরা পাসওয়ার্ড দিয়ে রেখেছি সেই ফাইলটা ক্লিক করব। ক্লিক করে আমরা দেন ওপেনে ক্লিক করব। তাহলে দেখেন আমার ফাইলটা ওপেন হচ্ছে না। কেন? এই জন্য ওপেন হচ্ছে না, আমরা পাসওয়ার্ড দিয়ে রেখেছি। সো এখানে আমাকে ওই পাসওয়ার্ড দিয়ে ওপেনটা করতে হবে। আমরা ওই পাসওয়ার্ডটা দিচ্ছি, দেন ওকে। এখন কনফার্মে আমাকে আবার সেম পাসওয়ার্ডটা দিতে হবে, দেন ওকে। তাহলে আমার সামনে কাঙ্ক্ষিত ফাইলটা চলে আসবে। এটা হলো সেভ এজের মাধ্যমে আমরা নামও এডিট করতে পারি, দেন ফাইলটাকে পাসওয়ার্ডে দিতে পারি। এরপর ফাইলের যে অপশনটা আছে ওপেন, এই ওপেনের মাধ্যমে আমরা যে কোনো ফাইলকে ওপেন করতে পারি। আমাদের যে একাধিক কোনো ফাইল থাকে, আমাদের ডকুমেন্টে থাক অথবা পিসিতে থাক, এভাবে ক্লিক করে আমরা যে ফাইলটি ক্লিক করব, দেন আমরা ওপেনে ক্লিক করব, সেই ফাইলটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখন এই ফাইলটা যদি আমরা আবার বন্ধ করতে চাই, তাহলে ফাইল ক্লিক করব, ক্লোজ ক্লিক করব। ক্লোজ দিলে আমাদের উপরে ফাইলটা চলে গেল। এখন এটাও যদি বন্ধ করতে চাই, ফাইল ক্লিক, ক্লোজ ক্লিক, তাহলে আমাদের ফাইলটা বন্ধ হয়ে যাবে। আবার যদি আমরা নিয়ে আসতে চাই, ফাইল ক্লিক, ওপেন ক্লিক, দেন যেখানে আমাদের ফাইলটা আছে ওই লোকেশনে গিয়ে আমাকে ক্লিক করে তারপর আমাদের ওপেন ক্লিক করলে আমাদের ফাইলটা চলে আসবে। তো এইভাবেই আমরা ফাইলের সেভ, সেভ এজ, ওপেন, ক্লোজ এগুলো আমরা দেখতে পারি। এরপর হলো ইনফো অর্থাৎ ইনফরমেশন, তথ্য জানা। এই যে আমি ডকুমেন্টে লিখলাম, এখানে আমি কয়টা পেজ লিখলাম, কয় মিনিটে লিখলাম, কয়টা অক্ষর লিখলাম, কয়টা ক্যারেক্টার লিখলাম, এই তথ্যগুলো যদি আমি জানতে চাই, তাহলে আমি ফাইল ক্লিক করব, দেন ইনফরমেশন অর্থাৎ ইনফোতে ক্লিক করব। দেখেন এখানে আমার ফাইলের সাইজ, আমার পেজ কয়টা, আমার ওয়ার্ড কয়টা, আমার এডিটিং মিনিট কয়টা, এই টোটাল ইনফরমেশনগুলো এখানে চলে আসছে। এবং এটা কখন লিখেছিলাম, কীবারে লিখেছিলাম, টোটাল ডিসক্রিপশনটা এখানে আমি পাচ্ছি। এটাই হলো ইনফরমেশনের কাজ। এরপর হলো রিসেন্ট অর্থাৎ এই রিসেন্টে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমার সর্বনিম্ন 20টা ফাইল থাকে। এখন যেই ফাইলটা আমার দরকার, যেটা আমি জাস্ট ক্লিক করেই ওপেন করতে পারি, অর্থাৎ আমরা ওপেনের মাধ্যমেও একটি ফাইলকে ওপেন করতে পারি। দেন আবার ফাইলে গিয়ে আমরা যদি রিসেন্টে ক্লিক করি, তাহলে আমাদের সামনে অনেকগুলো ফাইল আসবে। যেটা আমাদের কাঙ্ক্ষিত ফাইল, সেই ফাইলটা যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের সেই ফাইলটা ওপেন হবে। এভাবে রিসেন্টের মাধ্যমে আমরা আমাদের ফাইলকে ওপেন করতে পারি। এরপরে নিউ অর্থাৎ নতুন কোনো পেজ নেওয়া। দেখা গেলো আমি এখানে একটা কাজ করতেছি ইংরেজি, এখন আমি একটা বাংলা নিয়ে কাজ করব, তাহলে আমাকে একটা নতুন পেজ আনা প্রয়োজন। সো নতুন পেজটা কীভাবে আনতে হয়, সেটার জন্য আমরা ফাইলে যাব, দেন আমরা এই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করে এই নিচের দিকে ক্রিয়েট, এখানে আমরা ক্লিক করব। তাহলে কি হবে, আমাদের সামনে একটি নতুন পেজ আসবে। এভাবে আমরা একটা নতুন পেজ নিতে পারি। এখন এই নতুন পেজে আমরা আমাদের নতুনভাবে কোনো কিছু লিখতে পারি। সাপোজ মনে করি এখানে যদি আমরা বাংলা লিখতে চাই, তাহলে আমরা এখানে ফন্টটা চেঞ্জ করে কন্ট্রোল-বি দিয়ে আমরা এখানে বাংলা লিখতে পারি। এভাবে আমরা আমাদের বাংলাগুলো লিখতে পারি, অর্থাৎ আমরা নতুন ফাইল নিয়ে আমাদের নতুন কোনো কাজ করতে পারি। আর যদি এটা প্রয়োজন না হয়, আমরা ফাইল ক্লিক করব, জাস্ট ক্লোজ ক্লিক করব, তাহলে আমাদের এই ফাইলটা হবে বন্ধ হয়ে যাবে। এখন এটা বন্ধ করার জন্য আবার 3টা অপশন আসতেছে। আমরা এটাকে সেভ করব নাকি সেভ করব না, এই ক্যান্সেল অর্থাৎ এই কমান্ড বাদ দেব। যদি ক্যান্সেল দিয়ে এই কমান্ড বাদ হবে, আর ডোন্ট সেভ দিলে সেভ হবে না, আর সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। সো আমি এটা সেভ করব না, ডোন্ট সেভ। তো এইভাবে আমরা ক্লোজ করতে পারি নিউ ফাইল নিয়ে। এরপর আছে প্রিন্ট অর্থাৎ ফাইল মেনুর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনটা, সেটা হলো প্রিন্ট অপশন। দেখা গেলো এই যে আমরা এই ফাইলটা লিখলাম, অর্থাৎ আমরা আমাদের কাজ করলাম, এখন আমরা কাজ করি প্রিন্ট দেওয়ার জন্য। এখন আমাদের যদি আউটপুটটা সঠিকভাবে না দিতে পারি, অর্থাৎ প্রিন্টের অপশনটা যদি আমরা না জানি, তাহলে যে আমরা কাজ করলাম সম্পূর্ণ কাজটাই বৃথা। সো কীভাবে একটা পেজ প্রিন্ট দিতে হয়, সেই জন্য আমরা ফাইল ক্লিক করব, আর জাস্ট আমরা প্রিন্টে ক্লিক করব। এই প্রিন্টে ক্লিক করলে আমাদের সামনে প্রিন্টের অপশনটা চলে আসবে। এটা আমাদের ডকুমেন্ট। এখন এখানে সর্বপ্রথম আছে প্রিন্ট, এটা ওকে কাজ করবে। আর এখানে আছে কপি, আমরা কয় কপি চাচ্ছি, এখানে দেন উপরে বাড়ালে সংখ্যা বাড়বে আর নিচে বাড়ালে সংখ্যা কমবে। আর আবার আমরা যদি কিবোর্ড থেকে লিখে দেব তাও হবে, অর্থাৎ এখানে আমরা যেই কয় কপি লিখব, তারপরে যদি আমরা প্রিন্ট দেই এক কমান্ডে, সেই কয় কপি বের হবে। এরপর এখানে আছে প্রিন্টার, অর্থাৎ কোন প্রিন্টারে আমরা প্রিন্ট করব।
এখানে ক্যানন থাকতে পারে, আপনাদের কোম্পানির ইপসন থাকতে পারে, বা অন্যান্য প্রিন্টার থাকতে পারে। অর্থাৎ যে প্রিন্টারে আপনি পিন দিবেন সেখান থেকে এই প্রিন্টারটা সিলেক্ট করে দিতে হবে, তারপর ওকে দিলে ওই প্রিন্টারই প্রিন্ট হবে। অর্থাৎ যদি একটা কোম্পানিতে একাধিক প্রিন্টার থাকে সেই ক্ষেত্রে প্রিন্টার সিলেক্ট করতে হবে, আর যদি একটা প্রিন্টার থাকে তাহলে সিলেক্ট করার প্রয়োজন নেই। এরপর সেটিং, অর্থাৎ আমার একটা ডকুমেন্ট 10 পেজ অথবা 20 পেজ থাকতে পারে। আমি যদি সব কয়টা পিন দিতে চাই তাহলে আমরা অল পেজে ক্লিক করব, আর যদি নর্মালি একটা পেজ পিন দিতে চাই তাহলে আমরা কারেন্ট পেজ ক্লিক করব। আর কাস্টম রেঞ্জ হলো এখানে আমরা যাই লিখে দেব সেই জিনিসটাই প্রিন্ট হবে। আমরা যে 10 লিখে দেই 10, 5 লিখে দেই 5, এভাবে আমরা দেওয়ার পর যদি প্রিন্টে ক্লিক করি তাহলে ওই অনুসারে প্রিন্টারটা কাজ করবে। আর এখানে পিন সিলেকশন, অর্থাৎ আমরা যদি যতটুকু ব্লক করি যে এতটুকু আমার পিন দরকার, বাকিগুলো প্রিন্ট প্রয়োজন নাই, তাহলে আমরা এতটুকু সিলেক্ট করব, ফাইলে যাব, দেন প্রিন্টে যাব। এই সেটিংয়ে গিয়ে আমরা জাস্ট পিন সিলেকশনে ক্লিক করব, ক্লিক করে দেন আমরা প্রিন্টারে ক্লিক করলেই ওই যতটুকু আমি সিলেক্ট করে আসি ততটুকু প্রিন্ট হবে, একটি পেজের অন্যগুলো প্রিন্ট হবে না। এটা হলো পিন সিলেকশন। এরপর আছে প্রিন্ট ওয়ান সাইড আর ম্যানুয়ালি প্রিন্ট বোথ সাইড, অর্থাৎ আমরা যদি প্রিন্টের একটি সাইড প্রিন্ট করতে চাই তাহলে আমরা ফাইল ক্লিক, প্রিন্ট ক্লিক, দেন আমরা এই প্রিন্ট ওয়ান সাইড ক্লিক করব, তাহলে আমাদের এক সাইড প্রিন্ট হবে। আর আমরা যদি ফটোকপির মতো বোথ সাইড এপি টু পিট প্রিন্ট চাই তাহলে ম্যানুয়ালি বোথ সাইড এটা আমরা সিলেক্ট করে দেব, তাহলে পেজের এপি টু পিট প্রিন্ট হবে। আর নর্মালি যদি আমরা এক সাইড চাই তাহলে প্রিন্ট ওয়ান সাইড ক্লিক করলে হবে। এরপর কালেক্টেড প্রিন্ট সাধারণত 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এভাবে ধারাবাহিকভাবে হয়। আর আমরা যদি চাই প্রিন্টটা উল্টো দিক থেকে হোক, অর্থাৎ 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, তাহলে আমরা আনকালেক্টেড ক্লিক করে দেব। এরপর আসতে পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ, অর্থাৎ আমরা যদি ল্যান্ডস্কেপ দিই পেজটা ঘুরে যাবে এরকম, আর আমরা যদি পোর্ট্রেট দিই তাহলে খাড়া থাকবে, আগে যে নর্মাল পজিশন স্বাভাবিক সেটা। এরপর পেপার সাইজ, কোন ধরনের পেপারে আমরা প্রিন্ট করব। কম্পিউটার সাধারণত লিগেল এবং A4 এই দুইটা পেজ ইউজ হয়। আর আপনারা যদি চান যে আপনার অন্য সাইজের দিবেন তাহলে এখানে সিলেক্ট করে দিলে ওই সাইজে প্রিন্ট হবে। তবে নর্মালি ছোটো লেখার জন্য A4 এবং বড় লেখার জন্য লিগেল সিলেক্ট করতে হয়। তো সিলেক্ট করার পর জাস্ট ওকে দিলে ওই পেপারই প্রিন্ট হবে। এরপর হচ্ছে মার্জিন, আমরা যে এই পাশে মার্জিনটা কত নেব, এখানে হাফ আছে, 1 আছে, এগুলো আমরা যেটা সিলেক্ট করে দেব মার্জিনটা ওইভাবে সেট হবে। আর আমি যদি চাই না, আমি ইচ্ছাকৃতভাবে আমার ইচ্ছা মতো দেব, তাহলে আমরা কাস্টমে যাব। এই কাস্টম মার্জিনে যাওয়ার পর এখানে টপ, বটম, লেফট, রাইট, আমরা এখানে অ্যারো আছে, যত কমায় বাড়ায় ওকে দেবো, প্রিন্টটা আমাদের ওইভাবে সেট হবে। আর এখানেও পেপার আছে, আমরা এখান থেকে লিগেল নেব নাকি A4 নেব এখান থেকে সেট করা যায়। তো সব কিছু সেটিং করে জাস্ট আমরা ওকে দিলেই ওইভাবে পেজটা সেট হবে। এরপর একটা শিটে এই যে আমরা লেখাটা কয়টা যাচ্ছি, এখানে আছে 2 শিট, 4 পেজ শিট, 6 পেজ শিট। এখন আমরা যদি একটা এই লেখাটা 4টা চাই তাহলে 4 পেজ পার শিট এটা ক্লিক করলেই আমার এই লেখাটা ছোট হয়ে 4টা হয়ে আসবে। তারপর যদি আমরা প্রিন্ট ক্লিক করি এই লেখাটা ছোট ছোট হয়ে 4টা প্রিন্ট হবে। আমরা 2 ক্লিক করি 2টা হবে, আর 1 ক্লিক করলে নর্মালি একটা হবে। তো এইভাবে আমরা এটা প্রিন্ট করে সব সেটিং করে জাস্ট প্রিন্টে ক্লিক করব, আমাদের প্রিন্টার মেশিন অন থাকলে আমাদের প্রিন্ট হয়ে যাবে। এরপর যে আস্তে আস্তে আমাদের এক্সিট, অর্থাৎ প্রিন্টের পর যে আমাদের অপশনটা সেটা আসছে এক্সিট, অর্থাৎ আমরা যদি এখান থেকে বের হতে চাই জাস্ট আমরা এক্সিটে ক্লিক করব। এখান থেকে 3টি অপশন আসতেছে, একটা হলো সেভ, একটা হলো ডোন্ট সেভ, একটা ক্যান্সেল। সেভ দিলে এটা সেভ হয়ে বন্ধ হবে, ডোন্ট সেভ দিলে এটা সেভ হবে না, আর ক্যান্সেল দিলে এই কমান্ডটা বাদ হবে। সো আমি ক্যান্সেল দিচ্ছি, কারণ এরপরে আমি আমার ফুল টিউটোরিয়ালে যাব, হোম, ইনসার্ট এগুলো। সো আমি এটা সেভ করতেছি না বা ডোন্ট সেভও করতেছি না, আমি ক্যান্সেল দিলাম, অর্থাৎ কমান্ডটা বাদ দেওয়ার জন্য। তো এটাই ছিল আমার ফাইলের অপশন। এরপর আমরা আসবো হোম, খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। আপনার যদি হোম মেনু অপশনগুলো জানেন তাহলে কম্পিউটারে আপনার 50% কাজই করতে পারবেন। অর্থাৎ হোম মেনু আপনার ফন্ট সেটিংয়ের জন্য অপরিসীম ভূমিকা পালন করে। এখানে আমাদের সর্বপ্রথম যে অপশনটি আসতেছে দেখেন, এখানে ক্লিবার্ড, হোমের মধ্যে ক্লিবার্ড, তারপর ফন্ট, এখানে প্যারাগ্রাফ, এখানে স্টাইল, আর স্টাইলের পরে এখানে আসতেছে এডিটিং। তো এই যে হোমে আমাদের সর্বপ্রথম আমরা কাট, কপি, পেস্ট এই জিনিসটা আমরা দেখি। কাট, কপি, দেখেন এটা কিন্তু ইনএক্টিভ দেখাচ্ছে, এখন এটা অ্যাক্টিভ না কেন? অর্থাৎ আমরা যদি একটি লেখা ব্লক করি, দেখেন এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে কাট, কপি, অর্থাৎ আমরা যে ব্লক না করি তাহলে এই অপশনগুলো কাজ করে না। সো দেখা গেলো এই লেখাটা, অর্থাৎ এই লেখাটা আমি একটা কপি বা কাট চাই,
মনে করে আমি কপি করবো, এটা জাস্ট এই কপি ক্লিক করলাম। এখন এই লেখাটা আমি কোথায় চাই, দেন আমি একটু নিচে নামাই দিই, নিচে নামবো, অর্থাৎ এইখানে এই লেখাটা আমি একটা চাচ্ছি কপি। তাহলে জাস্ট এই পেস্টে ক্লিক করব, তাহলে উপরে লেখাটা আর নিচের লেখা এটা এরকম কপি হবে, অর্থাৎ হুবহু একটা নকল হবে। এটা হলো কপি। এরপর হলো কাট। দেখা গেলো এই লেখাটা আমার এই প্রথম লাইনটা এখানে দরকার নেই, অর্থাৎ এটা আমি কেটে নিচের লাইনে অথবা উপরের লাইন নেব। সো আমি এখানে কাট করলাম, এটা কেটে গেলো এখান থেকে। কোথায় রাখবো, এই মাঝখানে সাপোজ আমরা জাস্ট পেস্ট করব, তাহলে এখান থেকে কেটে এখানে বসে যাবে। এখন কপি এবং কাট এই দুটার পার্থক্য হলো কপি দুই জায়গায় থাকবে আর কাট এক জায়গায় থাকবে, অর্থাৎ কাট এবং কপি করার পর আমাদের পেস্ট করতে হবে, তাহলেই আমাদের কমান্ডটা কার্যকর হবে। পেস্ট না করলে কাট এবং কপি কোনোটাই কার্যকর হবে না। এরপর আছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারটা হলো অনেক সময় দেখা যায় এই লেখাগুলোকে আমাদের, সাপোজ মনে করুন আমি এটাকে বোল্ড করলাম, ইটালি করলাম, আন্ডারলাইন করলাম, কালার দিলাম, সাপোজ মনে করি আমি 4টা কাজ করলাম। এখন এই 4টা কাজ যদি আমরা ফরম্যাট পেইন্টার একটা দিয়ে করতে পারি তাহলে অবশ্যই ভালো একটা হয়। তাহলে আমরা কিভাবে করতে পারি ফরম্যাট পেইন্টার, এটা আমি দেখি। জাস্ট এটা আমরা ব্লক করলাম। এখন আমরা বোল্ড, ইটালি, আন্ডারলাইন এটা কিন্তু করেছি, করার পর এটা আমরা ব্লক করলাম। ব্লক করার পর এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ক্লিক করার পর এই নর্মাল লেখাতে আমরা ঘষে নিয়ে যাব। তাহলে কি হলো, এই যে ফরম্যাটটা আছে এটা আমার নর্মাল লেখাতে ফরম্যাট হয়ে যাবে। এটাই হলো ফরম্যাট পেইন্টার। এরপরে আমাদের অপশনটা আসছে ফন্ট। এই এতটুকু হলো আমাদের ফন্টের এরিয়া। এখানে সর্বপ্রথম যে আসতেছে আমরা কোন ফন্টে লিখব। সাপোজ এই যে আমি একটা লেখা লিখব, এটা আমাদের কোন ফন্টে হবে, ব্লক করলাম। এখানে একটা লক্ষণীয় ব্যাপার হলো আপনারা ফন্টে, প্যারাগ্রাফে যখনই কাজ করবেন তখন লেখাটা ব্লক করে নেবেন। ব্লক না করলে এই অপশনগুলো কাজ করবে না। সো এটা আমরা ব্লক করে নিলাম। ব্লক করার পর এই যে টাইমস নিউ রোমান এখানে আমরা ক্লিক করব। এখন এই ফন্টটা আমরা কোন স্টাইল দেব, এখানে অসংখ্য স্টাইল আছে, আপনারা যেটাই দিবেন এরকম প্যাচেন না টেচেন না সব কিছু এখানে করতে পারবেন। এবার ফন্টের আমরা স্টাইলগুলো চেঞ্জ করতে পারি। আবার আপনারা যদি বাংলা লিখতে চান বাংলাও এখান থেকেই লিখতে হয়। সাপোজ মনে করেন এখানে আপনি ইংলিশ লিখছেন, এখন বাংলা লেখার প্রয়োজন। প্রথমত ইংলিশ তো আপনি লেখা স্টাইলিং করতেই পারবেন, এখানে ব্লক করে আপনি যেই ইংলিশ লেখাতে কাছে আসবেন লেখাটা ওই ধরনের স্টাইল হবে। দেন এখানে আপনার বাংলা লেখার জন্য অপশন আছে। আপনারা যদি বাংলা লিখতে চান তাহলে টাইমস নিউ রোমান এখানে ক্লিক করে এই যে সূচনী এমজি এটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল-Alt-B দেবেন। এখন এখানে যদি আমাদের বাংলা লেখার প্রয়োজন হয় তাহলে আমরা এখানে বাংলা দিতে পারবো। আমি জাস্ট একটা শব্দ লিখলাম বাংলা, এইভাবে আমরা বাংলা লিখতে পারবো এখানে সূচনী এমজি দিয়ে। অর্থাৎ ফন্টের যে প্রথম অপশনটা আসে এখানে বাংলাও লেখা যায়, ইংলিশও লেখা যায় এবং ইংরাজি শব্দগুলোকে বিভিন্ন প্যাচেনা টেচেনা বোল্ড টোল বিভিন্ন কালারে বিভিন্ন ফন্টে রূপান্তর করা যায়। এটা হলো ফন্টের অপশন। এরপর আছে সাইজ। আমরা যদি এই যে আপনার ফন্টটা আছে যেটা আমরা ব্লক করব এটা সাইজ যদি বাড়াতে চাই, দেখেন এটা সাইজ 14 আছে। এখন এই পাশে একটা অ্যারো আছে, এই অ্যারোতে যদি ক্লিক করে আমরা ফন্ট সাইজটা বাড়ায় দিই, দেখেন আমি যতটুকু বাড়াচ্ছি আমার ফন্ট সাইজটা তত বড় হচ্ছে। আবার যদি কমায় দিই তাহলে ফন্ট সাইজটা কমে যাচ্ছে। এইভাবে আমরা যেখানে ক্লিক করব ফন্ট সাইজটা অতটা উপস্থাপিত হবে। এইভাবে ফন্ট সাইজটাকে বাড়ানো যায়, কমানো যায়। এরপর যে অপশনটা আসতেছে দেখেন এটা দিয়ে আমাদের ফন্ট সাইজ 14 আছে। আমরা যদি এটা ক্লিক করি দেখেন আমার ফন্ট সাইজটা 16 হয়ে গেল, অর্থাৎ 2 স্টেপ করে বাড়তেছে। আবার যে ক্লিক করি 18, আবার ক্লিক করলে 20। আর এই পাশে যেটা আছে এটা ফন্ট সাইজটা কমবে, এখন 20 আছে। আমি যদি একটু করে কমাতে চাই 2 করে জাস্ট এটা ক্লিক করব, দেখেন এটা 18, আবার ক্লিক করলাম 16, আবার ক্লিক করলাম 14, এইভাবে আবার ক্লিক করলাম 12। অর্থাৎ এটা 2 সাইজ করে কমবে আর এটা 2 সাইজ করে বাড়বে। এরপরে আমাদের যে অপশনটা আসতেছে আমরা যে এখানে এরকম 5টা অপশন আছে, অর্থাৎ আমি এটা ব্লক করি। ব্লক করার পর এখানে যে 5টা অপশন আছে আমি 5টা স্টেপ বাই স্টেপ বলতেছি। এটা হলো সেন্টেন্স কেস, অর্থাৎ আমি যদি এটা ক্লিক করি আমার প্রথম অক্ষর এটা বড় হয়ে বাকি সব ছোট হবে। দেখেন এখানে সিটা ছোট আছে, আমি চাই সিটা বড় হোক বাকি সব ছোট হোক, যাতে ক্লিক করব দেখেন এই সিটা বড় হয়ে গেছে বাকি সব ছোট হয়ে গেছে। এরপর যেটা আসতেছে লোয়ার কেস, সব ছোট হাতের হবে। আমার যত বড় হাতের আছে এখানে একটা বড় হাতের থাকবে না, সব ছোট হাতের হবে। এরপর আপার কেস এটা দিলাম, সব বড় হাতের হবে। দেন এখানে গিয়ে যদি আমি ক্যাপিটাল ইচ ওয়ার্ড দেই তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। আর এটা যদি নিচেটা সর্বনিচে ক্লিক করি টুগেল কেস তাহলে প্রথমটা ছোট বাকি সব বড়। এভাবে এখান থেকে আমরা ফন্টগুলো চেঞ্জ করতে পারি ছোট হাতের বড় হাতের। লোয়ার দিলে সব ছোট, আপার দিলে বড়,
ক্যাপিটাল ইচ ওয়ার্ড দিলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড়, এভাবে ছোট হাতের বড় হাতের নিয়ে আপনাকে আর ঝামেলা পোহাতে হবে না, অর্থাৎ এখান থেকে এই কাজগুলো আমরা করতে পারি। এরপর আসতেছে আমাদের যদি ফন্ট সাইজটা অনেক বড় থাকে, সাপোজ আমি অনেক বড় করলাম, এখন এই ফন্ট সাইজটা যদি আমি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে চাই, জাস্ট আমরা এটা ক্লিক করবো। এটা ক্লিক করলে দেখেন ফন্ট সাইজটা আমাদের একদম 11তে চলে আসছে এবং আমাদের যে ফন্টটা স্বাভাবিক অবস্থা থাকে সেখানে চলে আসছে। এভাবে আমাদের ফন্ট সাইজ এবং ফন্টটা একদম সাবেক যেরকম থাকে সেই অবস্থা আনার জন্য এই অপশনটা কাজ করে, অর্থাৎ 11তে চলে আসবে এবং ফন্টটাও আমার নর্মাল ফন্টে চলে আসবে, যেটা আমরা একটি নতুন পেজ নেওয়ার সময় যে ফন্ট সাইজ এবং ফন্টটা থাকে। এরপর যে অপশনটা আছে বোল্ড, অর্থাৎ আমরা যদি একটি লেখাকে বা হেডলাইনকে বোল্ড করতে চাই, দেন আমি এখানে যেটা ব্লক করব, এরকম ব্লক করলাম, ব্লক করে জাস্ট বিতে ক্লিক করলে আমার লেখাটা বোল্ড অর্থাৎ হাইলাইটস হবে। অনেক সময় দেখা যায় হেডলাইনটা এরকম হাইলাইটস করার প্রয়োজন হয়, যেন কর্তৃপক্ষের নজরে পড়ে, এটাই বোল্ড। আবার যে বোল্ডটা বাদ দিতে চাই তাহলে আমরা আবার বিতে ক্লিক করব, বোল্ডটা বাদ হবে। এরপর ইটালিক ফন্টে একটু অ্যাঙ্গেল হবে, আবার ইটালিক ক্লিক করলে অ্যাঙ্গেলটা বাদ হবে। আন্ডারলাইন, এখানে ক্লিক করলে ফন্টের নিচে আন্ডারলাইন হবে, আবার ক্লিক করলে আন্ডারলাইন বাদ হবে। এখন এই আন্ডারলাইনে যদি আমরা আবার স্টাইল চাই, নিচে অনেক ধরনের স্টাইল আছে, ডাবল ডট, আমরা যেটা দেই আন্ডারলাইনটা সেইভাবে আন্ডারলাইনটা ইউজ হবে। এবং এই যে আমরা আন্ডারলাইনটা দিলাম, এই আন্ডারলাইনটা যদি আমরা কালার করতে চাই তাহলে এই অ্যারোতে ক্লিক করব, এই আন্ডারলাইন কালারে ক্লিক করব, যেই কালার ক্লিক করব দেখেন আমার শুধু আন্ডারলাইনটাই কালার হয়েছে। সো এভাবে আমরা শুধু আন্ডারলাইনটাও কালার করতে পারি। এরপর হলো স্ট্রিট থট, অর্থাৎ আমরা যদি লেখার এই উপরে অর্থাৎ মাঝখানে যদি একটা কেটে রাখতে চাই, আমরা এই আন্ডারলাইনটা বাদ দিয়ে দিই। এখন আমরা এটা ব্লক করি, ব্লক করার পর এই স্ট্রিট থটে ক্লিক করি, দেখেন আমার লেখার উপরে কেটে গেছে, মনে হবে আমার লেখাটা কেটে গেছে, এটা হলো স্ট্রিট থট। অর্থাৎ আমি যদি একটি নির্দিষ্ট লেখাকে ব্লক করি, যেমন এই লেখাটা আমার এখান থেকে কেটে রাখা উচিত, একেবারে ডিলিট করব না, জাস্ট মাঝখানে একদিন দাগ দিয়ে রাখবো যে কর্তৃপক্ষের জন্য নজরে পড়ে এই বানানটা ভুল অথবা এখানে সংশোধনের প্রয়োজন আছে। তাহলে এই স্ট্রেট থটে ক্লিক করব, জাস্ট এটার উপরে একটি কাঁটা দিয়ে বোঝাবে, সম্পূর্ণ ডিলিট হবে না, কাঁটা দিয়ে বোঝালে কর্তৃপক্ষ বুঝতে পারবে এটা কেন কাটা, তখন এটা সে কানেকশন বা অন্য কিছু করতে পারে। এভাবে নির্দিষ্ট একটি জিনিস বোঝানোর জন্য স্ট্রেট থট দিয়ে আমরা উপরে দাগ দিতে পারি। আবার যদি আমরা দাগটা সরিয়ে নিতে চাই, ব্লক করে আবার স্ট্রেট থটে ক্লিক করলে আমাদের মাঝখানে দাগটা চলে যাবে। এরপর সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এটা হলো অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছু লিখি, যেমন আমরা সেকেন্ড, থার্ড এই তমজাতীয় জিনিসগুলো লিখি, তখন আমি এই সেকেন্ড লিখলাম এনডি। এখন এই এনডিটা আমার উপরে নেওয়া প্রয়োজন, তখন আমরা কী করব, শুধু এনডিটা ব্লক করব, দেন আমরা এই সুপারস্ক্রিপ্ট ক্লিক করব, তাহলে এই এনডিটা আমার উপরে চলে যাবে। আবার যদি এনডি এই সুপারস্ক্রিপ্ট ক্লিক করি আমার স্বাভাবিক অবস্থা আসবে। অথবা আমরা যদি এরকম স্কোয়ার দিতে চাই তাহলে দুইটা ক্লিক করব, দেন সুপারস্ক্রিপ্ট ক্লিক করব, আমার এটা স্কোয়ার হবে, আবার দেন নিচে ক্লিক করব, আগের পজিশন চলে আসবে। এখন আমরা যদি একটা নির্দিষ্ট অক্ষরকে নিচে আনতে চাই, অর্থাৎ আমরা যদি একটা নির্দিষ্ট অক্ষরকে নিচে আনতে চাই, তখন ওই অক্ষরটা আমরা ব্লক করব, যেমন এই টুটা আমরা নিচে আনতে চাই, তাহলে সাবস্ক্রিপ্ট ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে দেখেন আমার অক্ষরটা নিচে চলে আসলো। এভাবে একটি অক্ষরকে নিচে আনার জন্য সাবস্ক্রিপ্ট, আর একটি অক্ষরকে উপরে নেওয়ার জন্য সুপারস্ক্রিপ্ট। আবার এটা যদি আগের পজিশন নেই তাহলে এই সাবস্ক্রিপ্ট ক্লিক করব, আগের পজিশন আসবে। এভাবে আমরা একটি অক্ষরকে উপরে এবং নিচে নিতে পারি। এটা হলো ফন্ট স্টাইল। আমরা যদি এখান থেকে ব্লক করি, এই অ্যারোতে ক্লিক করব, এখানে অনেক ধরনের স্টাইল আছে, আমরা যেই স্টাইলের কাছে আসবো লেখাটা ওই স্টাইলে হবে, দেখেন লেখাটা ওই স্টাইলে হয়ে গেছে। এরপর হলো শেড, অর্থাৎ আমরা যদি এই পিছনের অংশটাকে শেড দিতে চাই, অর্থাৎ এখানে যেই কালারগুলো আছে সেই কালারগুলো যদি আমরা ইউজ করতে যাই, দেখেন পিছনে ওরকম শেড হয়ে যাচ্ছে। এভাবে আমরা পিছনে শেড দিতে পারি। আমার ফন্ট কালার কিন্তু কালোই, বাট আমার পেজ পিছনের শেডটা আমরা কালার করতে পারি। আর যদি না চাই এখানে ক্লিক করে আমরা নো কালার ক্লিক করলে শেডটা বাদ হবে। এরপর আসলে ফন্ট কালার, আমরা যদি এটাকে ফন্ট কালার করতে চাই আমরা কি কালার করব, যা সেই কালারে আসবো আমাদের কালারটা সেইভাবে উপস্থাপিত হবে। যদি আমরা লাল দিতে লাল, দেন আমরা বাইরে ক্লিক করব, আমার ফন্টটা ওই কালারে উপস্থাপিত হবে। তো ভিউয়ার্স, এটাই ছিল ফন্ট। এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে অপশনটা সেটা হলো প্যারাগ্রাফ। এখন এই প্যারাগ্রাফে নর্মালি অনেকগুলো অপশন আছে, দেন আমি প্রত্যেকটাই বুঝাচ্ছি।
এখানে আমরা যদি অ্যারোতে ক্লিক করি দেখেন এখানে আমাদের অনেকগুলো বুলেট এবং চিহ্ন আছে। অর্থাৎ আমি একটা দরখাস্ত অথবা একটা অ্যাপ্লিকেশন লিখলাম, সেখানে আমার এই চিহ্নগুলো দরকার হবে। সো আমি এখানে ক্লিক করে দেন আমি যে কোনো একটা বুলেটে ক্লিক করলাম, এখানে চিহ্নটা চলে আসলো। এখন এই চিহ্নটা আমার পরবর্তীতে দরকার, তাহলে লেখা শেষ হয়ে গেলাম, জাস্ট একটা ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর এখানে আমি আবার কিছু লিখব, আবার ইন্টার দেব, আবার কিছু লিখব, আবার ইন্টার দেব, আবার কিছু লিখব, আবার ইন্টার দেব। এইভাবে আমরা যতগুলো লিখি এবং ইন্টার দেই এই বুলেটগুলো অটো আসবে। কেন অটো আসলো? আমরা জাস্ট এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি। আর এটা যদি আমরা না চাই তাহলে নানে ক্লিক করব, এটা ব্লক করব, দেন বুলেটের নাম্বার যেমন নানে ক্লিক করলাম বাদ হবে। তো তদ্রূপভাবে এই বুলেটের পাশেই আছে নাম্বারিং। আমরা যে নাম্বারিং ইউজ করতে চাই, এখানে 1 2 আছে, রোমান আছে, ABC আছে, আমরা যেটা ইউজ করি আমরা 1 2 দিলাম। দেওয়ার পর আমাদের আরও একটা নাম্বার দরকার, তো আমরা জাস্ট ইন্টার দেব, আমাদের নাম্বার চলে আসবে। এখন এখানে যদি আমরা আরও কিছু লিখি তাহলে আমরা লিখতে পারি, লেখার পর আমরা ইন্টার দিলে আবার আমাদের নাম্বারগুলো আসবে। সো আমি এখানে লিখলাম, আবার ইন্টার দিলাম, চলে আসলো, আবার কিছু লিখলাম, আবার ইন্টার দিলাম, এরকম নাম্বারগুলো অটো চলে আসবে। সো এটা যদি আমরা বাদ দিতে চাই বুলেটের নাম্বার, ওই সেমভাবে ব্লক করব, ব্লক করে জাস্ট আমরা নানে ক্লিক করলে বাদ হবে। এরপর আসতেছে মাল্টিপ্লে, অর্থাৎ এই বুলেটের নাম্বারের এখান থেকে আমরা ইউজ করতে পারি, এখানে ক্লিক করলে আমাদের চলে আসবে। আবার যে বাদ দিতে চাই জাস্ট আমরা নানে ক্লিক করলে চলে যাবে। এরপর এটা আমাদের ট্যাবের কাজ করবে, অর্থাৎ এই চিহ্নটা যদি আমরা ক্লিক করি আমার লেখাটা দেখেন আস্তে আস্তে আমার ডান দিকে যাচ্ছে এরকমভাবে। আবার যদি আমি বামে নিতে চাই তাহলে এই স্কেপটা ক্লিক করব, তাহলে আমাদের বামে আসবে, অর্থাৎ এটা ডানে যাবে, এটা বামে আসবে। এরপর আসতেছে A to Z। A to Z হলো অনেক সময় দেখা যায় আমাদের ডকুমেন্টে আমরা অনেক সময় উল্টাপাল্টা কিছু টাইপ করে থাকি নাম্বারিং। আমি একটু দেখাই, এখানে আমি উল্টাপাল্টা কিছু টাইপ করে দিচ্ছি, করলাম। তো করার পর এখানে আমরা এটা ব্লক করি, হওয়া উচিত ছিল 1 2 3 এরকম, কিন্তু এরকম সিরিয়াল হয় নাই। এখন এটাকে যদি আমি সিরিয়াল করতে চাই তাহলে আমরা কি করব? জাস্ট এটাতে আমরা ব্লক করব, ব্লক করার পর এই শর্টে ক্লিক করব, এই যে A to Z, জাস্ট এখানে ক্লিক করে এখানে দেখেন দুটো অপশন, একটা হলো অ্যাসেন্ডিং, একটা হলো ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং হলো সবচেয়ে ছোট সংখ্যা আগে আসবে, আর ডিসেন্ডিং হলো সবচেয়ে বড় সংখ্যা আগে আসবে। সো আমি অ্যাসেন্ডিং দিয়ে আগে দেখাচ্ছি। অ্যাসেন্ডিং ক্লিক করে জাস্ট ওকে, তাহলে কী হলো দেখেন 1 2 3 আমার সিরিয়ালটা চলে আসলো। এখন যদি এই 9টাকে আমি উপরে চাই তাহলে আবার আমরা শর্টে যাব, এই ডিসেন্ডিং ক্লিক করব, দেন ওকে দেব, দেখেন আমার 9টা উপরে চলে আসছে, একটা নিচে চলে আসছে। এভাবে আমরা A to Z দিয়ে ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং করে এটাকে সিরিয়াল করতে পারি। এরপর আমাদের এতে আসতেছে, অর্থাৎ আমরা যদি একটা হেডলাইন নেই, সাপোজ মনে করুন এটা আমাদের হেডলাইন। এখন এই লেখাটাকে আমরা যদি মাঝখানে নিতে চাই, অর্থাৎ এটা আমাদের সাইডে আছে, এটা আমরা ব্লক করবো আগে, ব্লক না করলে কাজ করবে না। আগে ব্লক করার পর আমরা জাস্ট এই সেন্টার যে অপশন আছে জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করলে আমার এই লেখাটা সেন্টারে চলে আসবে। এখন এই সেন্টারের থেকে আমরা যদি এটাকে ডানে নিতে চাই তাহলে এই রাইটে ক্লিক করব, তাহলে ডানে আসবে। আমরা যদি পুরো লেখাটা আবার বামে নিতে চাই তাহলে লেফটে ক্লিক করব, আমাদের বামে আসবে। এভাবে একটি লেখাকে বামে, মিডলে, ডানে আনার জন্য এই 3টে অপশন কাজ করে। এই 3টে অপশনের পরে একটা অপশন আসে গুরুত্বপূর্ণ, সেটা হলো জাস্টিফাই। এই জাস্টিফাইয়ের কাজটা হলো অনেক সময় দেখা যায় আমাদের এই যে ডান পাশে লেখাগুলো অসমান্তরাল, এই পাশে অসমান্তরাল, আমরা যদি দুদিকে সমান করতে চাই তাহলে এই জাস্টিফাই করতে হবে। প্রথম আমাকে ব্লক করতে হবে যতটুকু আমি জাস্টিফাই করতে চাই, দেন আমি জাস্টিফাই ক্লিক করব, তাহলে দেখেন আমার এই সাইডে সমান হয়ে গেল, এই সাইডে সমান হয়ে গেল। এভাবে আমরা সমান করতে পারি। আমি জিনিসটা আপনাকে আবার দেখে ব্লক করতে হবে, ব্লক করার পর দেখেন এই সাইড আমার সমান না, সো আমি এই জাস্টিফাই ক্লিক করব, দেখেন আমার এই সাইড সমান হয়ে গেল, এই সাইডে সমান হয়ে গেল। এটা হলো জাস্টিফাই। এরপর আসছে আপনার লাইন স্পেসিং, অর্থাৎ এই একটি লেখা থেকে আরেকটি লেখার মধ্যবর্তী দূরত্ব কত হবে। আমরা যদি দূরত্ব বাড়ায় দেই তাহলে এখানে গিয়ে আমাদের 3 দিয়ে দিতে হবে, দেখেন দূরত্ব বেড়ে গেছে। আর যে একেবারে দূরত্ব কমায় দেয় তাহলে আমরা 1-এ ক্লিক করব, তাহলে আমাদের দূরত্ব কমে যাবে। তবে স্ট্যান্ডার্ড সাইজ হলো 1.5, এখানে ক্লিক করে জাস্ট 1.5 দিবেন। এটা আপনার নির্দিষ্ট একটি অফিসিয়াল দূরত্বে থাকবে, অর্থাৎ খুব লেগেও যাবে না, আবার খুব বেশি ফাঁকাও হবে না। হ্যাঁ, এখন আপনি যদি খুব বেশি ফাঁকা করতে চান তাহলে 3 দিবেন, দেখেন এটা অনেক ফাঁকা হয়ে গেছে। আবার যদি আপনি 1 দেন একদম ফাঁকা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ বেশি ফাঁকা দিলেও খারাপ, কম দিলেও খারাপ। তবে
আপনার স্ট্যান্ডার্ড মাপ হলো 1.5, এটা হলো স্ট্যান্ডার্ড মাপ। এটা দিলে আপনার দ্রুত কমও হবে না বেশি হবে না, অর্থাৎ একটা ডকুমেন্ট লেখার পর 1.5 দিতে হয়। আর আপনি যদি 2 অথবা আড়াই দিতে চান, সেটা যদি আপনার প্রয়োজন হয়, সে প্রয়োজনে আপনি এখান থেকে লাইন স্পেস কমাইতে বাড়াইতে পারবেন। এরপর আসতেছে আমাদের যে অপশনটা, সেটা হলো আমরা যদি এখানে শেড দিতে চাই, অর্থাৎ যতটুকু ব্লক করেছি দেখেন যেই কালারটা আমরা ইউজ করতে চাই সেই কালারটাই এখান থেকে বসে যাবে, এভাবে আমরা শেড দিতে পারি। এরপর হলো বর্ডার। আমরা যদি এই পেজের চারপাশে অথবা লেখার পাশে কোনো বর্ডার দিতে চাই, সাপোজ মনে করেন এই লেখাটার পাশে আমি বর্ডার দেব। সো এটা আমি মাঝখানে নিয়ে আসি, ব্লক করি। ব্লক করার পর এই বর্ডারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সর্বনিচে দেখেন বর্ডার অ্যান্ড শেডিং নামে একটা অপশন আছে, এখানে আমরা চলে যাব। এখন যাওয়ার পর এখানে সর্বপ্রথম আছে বর্ডার, এখানে আমরা বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করার পর এই যে আমার বক্সটা কোন ধরনের দেবো, এখানে স্টাইল দেখাচ্ছে, আমি যে কোনো একটা স্টাইলে ক্লিক করলাম। এখন ক্লিক করার পর এটা আমি কোন কালার দেব, এখান থেকে আমি কালার দিতে পারি, যে কালার আমার পছন্দ সেই কালার এখান থেকে আমি দিতে পারি। আর এটা হলো উইথ, আমরা যে এই বক্সটা নিলাম এই উইথটা কত হবে, চিকুন মোটা কত হবে সেটা আমরা দিতে পারি। এখন এটা কি আমরা ফুল টেক্সটে থাকবে নাকি এখানে প্যারাগ্রাফ হবে? যদি টেক্সটে হয় তাহলে টেক্সট ক্লিক করব, আর যে ফুল প্যারাগ্রাফ হয় প্যারাগ্রাফ ক্লিক করব। সো এটা টেক্সটের মধ্যে আমরা রাখবো, আমরা টেক্সটে ক্লিক করলাম, দেন ওকে। দেখেন এটা আমার একটা টেক্সটের ভিতরে চারদিকে একটা রাউন্ড চলে আসলো, এটাই হলো বর্ডার। আর যদি এটা না চাই ব্লক করব, ব্লক করে আমরা বর্ডারে যাব, বর্ডার অ্যান্ড শেডিং, এখান থেকে এই বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করার পর আমরা যে বর্ডারটা দিয়েছিলাম সেটা ক্লিক করব, তাহলে এটা আসলো। আসার পর এই অ্যাপ্লাই টু এই পাশে আমরা টেক্সট ক্লিক করেছিলাম, এই টেক্সটে ক্লিক করে জাস্ট এই ডানে ক্লিক করব। ডানে ক্লিক করে আমরা ওকে দেবো, তাহলে আমাদের বর্ডারটা বাদ হয়ে যাবে। এখন আমরা যে পেজের চারপাশে বর্ডার চাই, এটা হলো লেখার বর্ডার। তো পেজের চারপাশে বর্ডার দেওয়ার জন্য আমরা সেমভাবেই ওই বর্ডারের পাশে এতে ক্লিক করব, বর্ডার অ্যান্ড শেডিং ক্লিক করব। এখানে দেখেন মাঝখানে বর্ডার অ্যান্ড বর্ডারে পারে পেজ বর্ডার, এই পেজ বর্ডারে ক্লিক করব। পেজ বর্ডারে ক্লিক করলে আমরা এগুলোও দিতে পারি। দেন সবার নিচে আর্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের অনেকগুলো বর্ডার আসবে, আমরা যেটা পছন্দ মনে করি ক্লিক করে জাস্ট ওকে দেবো, আমাদের পেজের চারপাশে বর্ডারটা চলে আসবে। আর এটা যদি আমরা না চাই তাহলে আমরা আবার সেমভাবে বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাব, পেজ বর্ডারে ক্লিক করব, দেন যে বর্ডারটা ছিল সেটাকে সিলেক্ট করে আমরা এই ডানে ক্লিক করব। তাহলে কি হবে, এটা বাদ হয়ে যাবে, ওকে দেবো, দেখেন বাদ হয়ে গেছে। তো এইভাবে আমরা বর্ডার নিতে পারি এবং বাদও দিতে পারি। এরপর আসতেছে এই স্টাইল, অর্থাৎ এই লেখাগুলো আমরা কোন স্টাইলে করব। আমরা ব্লক করলাম, ব্লক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, এই অ্যারোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমরা যদি টাইটেল হিসেবে ইউজ করতে যাই, জাস্ট টাইটেলে ক্লিক করব, দেখেন আমার লেখাটা একটা টাইটেল হয়ে গেল। এখানে অনেকগুলো স্টাইল আছে, আমরা যেটা ক্লিক করি সেটাই আমার লেখার পাশে উপস্থাপিত হচ্ছে। তো এইভাবে আমরা ইউজ করতে পারি। এই টাইটেল ক্লিক করলাম, দেখেন এখানে নিচে একটা দাগ চলে আসলো এবং লেখাটা একটা টাইটেল হিসেবে চলে আসলো। এভাবে আমরা পেজ বা অন্য কিছু বানানোর জন্য এই টাইটেলটা আমরা ইউজ করতে পারি। এরপরে যে অপশনটা আছে যে ফাইন্ড, ফাইন্ড হলো শব্দ খোঁজা, অর্থাৎ আমরা যদি আমাদের ডকুমেন্টে কোনো কিছু খুঁজতে চাই, দেখা গেলো এখানে আমরা এ অথবা বি অথবা যে কোনো একটা ওয়ার্ড খুঁজতে চাই, যেগুলো খুঁজে পাওয়া আমাদের জন্য অনেক কষ্টসাধ্যকর। সো আমরা এই এতগুলোর মধ্যে কিভাবে এ অথবা বি খুঁজে বাইর করব, সেটি আমরা ফাইন্ড দিয়ে খুব সহজে করতে পারি। তাহলে আমরা ফাইন্ডে গেলাম, এখানে যার পর এইখানে একটা অপশন চলে আসলো। সাপোজ ফর এক্সাম্পল আমি এ খুঁজতে চাই, সো আমি এ লিখে দিলাম। তো দেখেন এখানে যতগুলো এ আছে আমাকে ততগুলো এ এরকম হাইলাইটস করে দেখাচ্ছে, যেটা আমার পক্ষে খোঁজা একটা একটি করে বা কারো পক্ষে খোঁজা একটা একটি করে পসিবল না। দেখেন এই ফাইন্ডের মাধ্যমে কম্পিউটার খুব সহজেই আমাকে এগুলো খুঁজে দিছে। এখন প্রশ্ন হলো এইটা সে খুঁজে বের করলো, এটা হলো ফাইন্ডের কাজ। এখন এই সে খুঁজে বের করলো, এখন এটা আমরা কি করতে পারি, আমরা এটাকে পরিবর্তন করতে পারি এই রিপ্লেস দিয়ে। এই রিপ্লেসে যাব, এই রিপ্লেসে যাওয়ার পর এই যে আমাদের ফাইন্ড হোয়াট, এটা আমরা কিছুই করব না, আমরা রিপ্লেস উইথ, এই রিপ্লেসে উইথে আমরা যে লেখাটা লিখব সেই লেখাটাই আমাদের রিপ্লেস হবে। অর্থাৎ এ আছে, এর পরিবর্তে আমরা কী চাই, ফর এক্সাম্পল আমি 111 দিই, দেওয়ার পরে রিপ্লেক্স আছে এবং রিপ্লেক্স অল আছে। যদি রিপ্লেক্সে ক্লিক করি তাহলে একটা করে চেঞ্জ হবে, আর যদি রিপ্লেক্স অলে ক্লিক করি এই যত জায়গায় এ আছে তত জায়গায় 111 বসে যাবে। সো আমরা রিপ্লেক্স অলে ক্লিক করলাম, দেখেন আমাদের অলরেডি 272 জায়গায় আছে। সো 272 জায়গায় খুব সহজে আমাদের রিপ্লেক্স হয়ে গেল, মানে আমাদের এর পরিবর্তে 111 চলে আসলো। এভাবে আমরা ফাইন্ড এবং রিপ্লেক্স দিয়ে একটি শব্দকে পরিবর্তন করতে পারি। এখন আমি যদি আবার
এই 111 জায়গায় এ আনতে চাই তাহলে কি করব? তাহলে আবার আমরা ফাইন্ডে যাব, এখানে গিয়ে আমরা 111 লিখব। সো এই 111গুলো আমাকে ফাইন্ড করলো। এখন আবার আমরা রিপ্লেসে যাব, রিপ্লেসে যে এখানে আমরা এ লিখব, ওই উপরে আমরা ধরবো না, আমরা নিচে ধরবো, এখানে আমরা এ লিখব। লেখার পর জাস্ট রিপ্লেস অল। তাহলে কি হলো? ইয়েস, ওকে, আমার ওই আগের যে পজিশনটা এ, ওই এগুলো আবার চলে আসলো। তো এইভাবে আমরা ফাইন্ড এবং রিপ্লেস দিয়ে পরিবর্তন করতে পারি। এরপর সিলেক্ট অল, এই সিলেক্ট অল দিয়ে যদি আমরা সিলেক্ট অল ক্লিক করি সবগুলো ব্লক হবে। অর্থাৎ আমরা সাধারণত অনেকগুলো লেখা ব্লক করার জন্য এরকম মাউস চাপ দিয়ে নিচে নিয়ে আসি, এতে অনেক সময় সাপেক্ষ। সো আমি চাচ্ছি আমার এক ক্লিকে পুরোটা ব্লক হোক। তাহলে আমরা সিলেক্টে যাব, এই সিলেক্ট অলে যাব, তাহলে আমাদের ব্লক হবে। তো সিলেক্ট অলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্টটা কি? অনেক সময় দেখা যায় আমরা যদি একটা ক্লিপারতে ছবি নিয়ে আসি, আমরা যদি কোনো ছবি অথবা কোনো ডকুমেন্ট নিয়ে আসি, অনেক সময় দেখা যায় সেটা ব্লক করা যায় না। এটা গোতে ক্লিক করি, আমরা একটা ছবি নিয়ে আসলাম, সাপোজ এই ছবিটা নেই। তো ছবি আনার পর অনেক সময় দেখা যায় আমাদের লেখার জন্য বা ইসের জন্য এটা আমাদের ব্লক করা যায় না, বা নিচে পড়ে গেল। এটা আমরা বিন টেক্সট করি। হ্যাঁ, এই বিন টেক্সট করার পর আমাদের ছবিটা কিন্তু এখন আর ব্লক করতে পারতেছি না। এই মাউস দিয়ে আমি শত চেষ্টাও ব্লক করতে পারতেছি না, অর্থাৎ লেখার মাঝে বসে গেছে। এখন এটা আমি ছবিটা ব্লক করব কিভাবে? এখন যদি ছবিটা আমি ব্লক করতে চাই তাহলে আমাকে যেতে হবে এই সিলেক্ট অল। এই সিলেক্ট অল গিয়ে আমাকে সিলেক্ট অবজেক্টে ক্লিক করতে হবে। এই সিলেক্ট অবজেক্টে ক্লিক করলে আমরা এখন সেই ছবির পাশে ক্লিক করলে দেখেন ছবিটা আমাদের ব্লক হয়ে গেল। তো এইভাবেই সিলেক্ট থেকে সিলেক্ট অবজেক্ট দিয়ে একটি ছবি লেখার ভিতরে থাকলে ওটা আমরা খুব সহজেই সিলেক্ট করতে পারি। এটা হলো সিলেক্ট অবজেক্টের কাজ। এরপর আমাদের হোম মেনুর পরে যেটা আরও ইম্পর্টেন্ট অপশন সেটা হলো ইনসার্ট। আর ইনসার্টের কাজ যদি আপনারা খুব ভালোভাবে পারেন তাহলে এমএস ওয়ার্ডের 80% কাজ আপনারা করতে পারবেন। আমরা দেখলাম ফাইল, হোম, এখন আরও গুরুত্বপূর্ণ যে অপশনটা সেটা হলো ইনসার্ট মেনু। তো ইনসার্ট মেনুটায় আমরা যদি কাজ পারি তাহলে আমাদের কম্পিউটার অনেক কাজগুলোই আমাদের সহজ হয়ে যাবে। সো ইনসার্ট মেনুর কাজগুলো আমি দেখাচ্ছি। এখানে সর্বপ্রথম আছে কভার পেজ, অর্থাৎ আমরা যদি একটি কভার পেজ তৈরি করতে চাই, অর্থাৎ বইয়ের মলাট, আমরা অনেক সময় দেখা যায় গ্রাফিক ডিজাইনে আমরা ডিজাইনগুলো করি। সো এটা আমাদের এমএস ওয়ার্ডও করতে পারি। তো দেখা গেলো আমি একটা কভার পেজ তৈরি করব। সো কভার পেজটা তৈরি করার জন্য আমরা কি করতে পারি? আমরা এইখানে প্রথম ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এই কভার পেজ আসবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো পেজ আসছে, যেটা আমাদের সাথে মানে আমার ডকুমেন্টের সাথে মানানসই সেরকম একটি কভার পেজ নেব। ফর এক্সাম্পল আমি এটাই নিলাম, ক্লিক করলাম, দেখেন আমার একটা কভার পেজ চলে আসলো। এখন আমি যে লিখছি তার লেখাগুলো আমার নিচে চলে আসলো, অর্থাৎ উপরে আমার কভার পেজটা এরকম তৈরি হয়ে গেল। আমি আর ছোটো করি, এই যেভাবে কভার পেজটা তৈরি হয়ে গেলো। এখন এখানে আমি যাই লিখবো, লিখি না কেন, সেটা আমি লিখতে পারি আমার কভার পেজের সাথে মানানসই লিখে। লেখার পর এখন মনে হচ্ছে যে আমার এই কভার পেজটা পছন্দ না, আমি এটাকে চেঞ্জ করতে চাই। তাহলে আমরা আবার চেঞ্জ করতে পারবো। কভার পেজ যাব, এখান থেকে আমি যেটাই ক্লিক করব, দেন আমি এটা ক্লিক করলাম, আমার এই কভার পেজটা চলে আসলো। এখানে আসল কথা হলো আমি যে লেখাগুলো লিখছি সেগুলো কিন্তু চেঞ্জ হয় নাই, আমার জাস্ট কভার পেজটা চেঞ্জ হয়েছে। সো এইভাবে আমরা কভার পেজগুলো আবারও চেঞ্জ করতে পারি। এখানে আমরা যেটা দেবো সেটা হবে, কিন্তু আমার লেখা চেঞ্জ হবে না। সো এইভাবে আমরা আমাদের বইয়ের মলাটগুলো খুব সহজে চেঞ্জ করতে পারি। আর আপনারা যদি এই কালারগুলো চেঞ্জ করতে চান, এখানে যাবেন, এই ফরম্যাটে যাবেন, এখানে ফিল কালার আছে, যেটা ক্লিক করবেন ওইভাবে কালারও চেঞ্জ করতে পারবেন। এভাবে আপনারা কভার পেজগুলো তৈরি করতে পারেন। এরপর আসতেছে ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ এই আমি কভার পেজ তৈরি করলাম, এরপর এখানে আমার একটা সাদা পেজ দরকার কিছু লেখার জন্য। সো আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে দেখেন ওই লেখাগুলো আমার এক পেজ থেকে অন্য পেজে চলে আসবে, অর্থাৎ আমার একটা সাদা পেজ তৈরি হয়ে যাবে। এরপর আস্তে আস্তে পেজ ব্রেক। পেজ ব্রেকটা হলো এখানে মনে করেন আমার অনেকগুলো লেখা, এখান থেকে এই লেখাগুলো আমি নিচে নামিয়ে দেবো, অর্থাৎ আমার কার্সর যেখানে থাকবে তার থেকে লেখাগুলো আমি নিচে নামাবো। তাহলে আমি জাস্ট পেজ ব্রেক ক্লিক করব। পেজ ব্রেক ক্লিক করার সাথে সাথে দেখেন আমার লেখাগুলো এক পেজ থেকে অন্য পেজে চলে আসছে, অর্থাৎ যেখানে আমার কার্সর ছিল তার থেকে নিচের অংশগুলো আমার অন্য পেজে চলে আসছে। এটি হলো পেজ ব্রেক। এরপরে আমাদের যে গুরুত্বপূর্ণ অপশনটা আছে সেটা হলো টেবিল, অর্থাৎ এমএস ওয়ার্ডে কাজ করতে হলে আপনাকে টেবিল সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে, আর টেবিলের কাজ আপনার এমএস ওয়ার্ডে থাকবেই। সো এবার আমি টেবিলের এ টু জেড অপশনগুলো আপনাদের দেখাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। এখান থেকে আমরা সর্বপ্রথম টেবিলে যাব।
এই টেবিলে যাওয়ার পর এখানে আমরা যে নিচে আসি আমাদের এরকম রো তৈরি হয়, আমরা যে সাইডে আসি আমাদের কলাম তৈরি হয়। ফর এক্সাম্পল আমি এখানে কিছু কলাম এবং কিছু র নিয়ে আমি জাস্ট এটা ক্লিক করলাম, যে সাথে সাথে এটা বসে গেল। তো টেবিলে এখানে আসার পর দেখেন দুইটা অপশন বেড়ে গেছে, একটা ডিজাইন, একটা লেআউট। সো আমি কিভাবে ডিজাইন এবং লেআউটে কাজ করব সেই অপশনগুলোর জন্য আমরা প্রথম লেআউটটা শিখব, তারপর ডিজাইনটা শিখব। এখানে লেআউট ক্লিক করলে আমাদের লেআউটের অপশনটা আসবে। আর একটা মজার ব্যাপার হলো আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের লেআউট এবং ডিজাইন কোনো অপশনটাই থাকে না। সো আমি টেবিলে ক্লিক করলে আমার লেআউট এবং ডিজাইন দুটো অপশন আমার এখানে আসতেছে। তো এখানে টেবিলে কাজ করতে হলে সর্বপ্রথম আমাদের যে অপশনটি জানতে হবে কোনটা কলাম, কোনটা রো, কোনটা টেবিল, কোনটা সেল। তো আমি বলতেছি স্টেপ বাই স্টেপ। এটা হলো আমাদের কলাম, আমি যেটা ব্লক করলাম এটা কলাম। আর যদি আমাদের প্রথম থেকে এইভাবে আসে এটা রো, আর প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল, আর পুরোটা টেবিল বা ছক। তো এই জিনিসগুলো এখানেই আছে। আমরা যে ডিলেটের নিচে ক্লিক করে দেখেন এখানে সেল, কলাম, রো, টেবিল, অর্থাৎ আমরা কি ডিলিট করতে চাই এখানে ডিলিট সেল। আমরা যদি এটা ক্লিক করে জাস্ট ওকে দেই, দেখেন এখান থেকে আমার একটি সেল ডিলিট হয়ে গেল। আমরা যদি এই কলামটা ডিলিট করতে চাই অথবা এই সেলটাই আবার দেখাই, এখানে দিয়ে যে সেল ক্লিক করি ডিলেটে গিয়ে আমার এই সেলটা ডিলিট হয়ে যাবে। তাহলে এই এক একটা ঘরকে বলা হয় সেল। আর আমরা যদি এই কলামটা ডিলিট করতে চাই তাহলে ডিলেটে যাব, এই কলামে যাব, আমার কলাম ডিলিট হয়ে যাব। আমরা যদি রোটা ব্লক করতে চাই বা ডিলিট করতে চাই জাস্ট রোতে ক্লিক করব, ডিলেটে গিয়ে আমার রোটা ডিলিট হবে। আর আমরা যে পুরো টেবিলটা ডিলিট করতে চাই ডিলেটে যাব, টেবিলে যাব, পুরো টেবিলটা ডিলিট হবে। আমরা আবার নিয়ে আসি ইনসার্ট, আমরা এখানে ইনসার্ট টেবিলতেও নিয়ে আসতে পারি বা এখানে গিয়েও নিয়ে আসতে পারি, একই কথা। আমরা আবার লেআউটে যাই, তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা ডিলিট করতে পারি, অর্থাৎ যেখানে রাখবো ক্লিক করে আমরা ডিলেটে গিয়ে যেটা ক্লিক করে দেব ওই জিনিসটাই ডিলিট হয়ে যাবে। এরপর আসতেছে ইনসার্ট, অর্থাৎ আমরা কিছু লিখি এখানে, এর উপরে আমরা একটি রো বা সাইডে একটি কলাম চাচ্ছি, আমি কিছু লিখলাম বোঝানোর জন্য। অর্থাৎ এই যে আমার কার্সরটা আছে এখানে রেখে আমরা যদি ইনসার্ট অ্যাবভ, অর্থাৎ এই ইনসার্ট অ্যাবভে আমরা ক্লিক করি তাহলে আমাদের উপরে একটি রো তৈরি হয়ে গেল। দেখেন ইনসার্ট বিলো, অর্থাৎ এর নিচে যদি আমরা একটা রো তৈরি করতে চাই তাহলে এটা, আমরা যদি বামে একটি কলাম তৈরি করতে চাই তাহলে ইনসার্ট লেফটে ক্লিক করব, আর আমরা যদি ডানে একটি কলাম তৈরি করতে চাই তাহলে ইনসার্ট রাইটে ক্লিক করব। এভাবে উপরে নিচে ডানে বামে যদি আমরা কলাম রো তৈরি করতে চাই তাহলে এগুলো আমরা ক্লিক করে দিলেই আমরা রো কলাম এগুলো পেয়ে যাব। এবার আছে মার্সেল। মার্সেল হলো এই যে আমাদের দাগগুলো আছে, আমরা যদি দাগগুলো না চাই তাহলে আমরা প্রথম ব্লক করব। এখন দেখেন মার্সেলটা কাজ করতেছে না, আমরা যে পুরোটা ব্লক করি এখন দেখেন মার্সেল কাজ করতেছে, অর্থাৎ এই দাগগুলো আমরা চাই না। জাস্ট মার্সেলে ক্লিক করব, এই দাগগুলো আমাদের মুছে যাবে। এভাবে মার্সেলের মাধ্যমে আমরা একটি সেলে পরিণত করতে পারি, এটা হলো মার্সেল। স্প্লিট সেল, অর্থাৎ এই সেলটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে চাচ্ছি, এই স্প্লিট সেলে ক্লিক করব। এখানে দেখেন রো ভিত্তিক আছে, কলাম ভিত্তিক আছে। আমরা যদি বাড়িয়ে দেই তাহলে আমরা যে ওকে দেই দেখেন ওই যেই কটা দাগ দিলাম সেই কটা দাগ চলে আসছে। আবার আমরা যদি রো ভিত্তিক করতে চাই, এটা তো আমাদের কলাম ভিত্তিক, আমরা যে রো ভিত্তিক করতে চাই দুইটা দিলাম ওকে। তো দেখেন এখানে আমাদের দুইটা রো ভিত্তিক হয়ে গেল। এভাবে রো ভিত্তিক এবং কলাম ভিত্তিক আমরা স্প্লিট সেল থেকে করতে পারি। অর্থাৎ স্প্লিট সেলের কাজ হলো দাগ দেওয়া, আর মার্সেল হলো দাগ মোছা। আর স্প্লিট টেবিল, অর্থাৎ এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করে যদি স্প্লিট টেবিলে ক্লিক করি দেখেন আমার টেবিলটা ভাগ হয়ে গেল। এভাবে আমরা স্প্লিট টেবিলের মাধ্যমে টেবিল ভাগ করতে পারি। আবার যদি আমরা কিবোর্ড থেকে ডিলিট দিই এটা একসাথে সংযুক্ত হবে। আমরা আবার লেআউটে ক্লিক করলাম। এরপর হচ্ছে অটোফিট, অর্থাৎ অটোফিট কন্টেন্ট। এখানে দেখেন অটোফিট কন্টেন্ট, অটোফিট উইন্ডো, অটোফিট আর ফিক্সড কলাম উইথ, অর্থাৎ এখানে আমাদের যদি আমরা কিছু লিখি, সাপোজ আমরা এখানে লিখে দেই, দেখেন আমার লেখা এবং টেবিল কিন্তু সমান না। আমি চাচ্ছি আমার লেখা অনুসারে টেবিলটা থাক, তাহলে অটোফিট টু কন্টেন্টে ক্লিক করব। দেখেন আমার লেখা অনুসারে টেবিলটা হবে। আর অটোফিট উইন্ডো দিলে আমার উইন্ডোর সাথে সামঞ্জস্য রেখে টেবিলটা বড় হবে। এরপর অপশনটা হলো ফিক্সড কলাম উইথ, অর্থাৎ আমরা যদি এখানে নর্মালি লিখি দেখেন আমার কলামটা বর্ধিত হয়ে যায়। সো আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি আমার কলামটা ফিক্সড থাক। তাহলে এট ফার্স্ট আমাকে ক্লিক করতে হবে, ক্লিক করে আমরা অটোফিটে যাব, তারপর দেন ফিক্সড কলাম উইথে ক্লিক করব। এরপর যদি আমরা এখানে লিখি কলামটা আমার ফিক্সড হয়ে গেল, অর্থাৎ বাড়বে না, নিচে আসবে কিন্তু বাড়বে না, এটা হলো ফিক্সড কলাম। আর এটা হলো আমরা যদি
হাইট এবং উইথ বাড়াতে চাই, আমরা যেই সেলে ক্লিক করব, সাপোজ এই সেলটা আমরা হাইট বা উইথ বাড়াবো, এখানে আমরা ক্লিক করে এখানে দুইটা অ্যারো আছে, ক্লিক করে দেখেন এটা আমার হাইট বাড়তেছে। এভাবে আমরা হাইট বাড়াতে পারি। আর আমরা যদি এটা উইথ বাড়াতে চাই, জাস্ট এই নিচেটা ক্লিক করব, দেখেন আমার উইথ বাড়তেছে। এভাবে আমরা হাইট উইথ বাড়াতে কমাইতে পারি। এরপর আসতেছে ডিস্ট্রিবিউট রো, অর্থাৎ আমার এই মনে করেন রোর সাইজটা এরকম, আমি প্রত্যেকটা রোর সাইজ নিচের মতো এরকম চাচ্ছি, তাহলে জাস্ট এই ডিস্ট্রিবিউট রোতে ক্লিক করব, দেখেন সাথে সাথে আমার প্রত্যেকটা রো একই সাইজ হয়ে গেল। এভাবে আমরা রোর সাইজগুলো বাড়াতে পারি। এই নিচেও তাই হয়ে গেছে একই সাইজ। এখন দেখেন এই কলাম এবং এই কলাম সমান না, আমি চাচ্ছি প্রত্যেকটা কলাম সমান থাক, তাহলে ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করব, তাহলে আমার প্রত্যেকটা সাইজ একরকম হবে। আমি টেবিলটা আরেকটা নিয়ে দেখাই, একটা টেবিল নেই। এখন দেখেন এই কলামটা আমি ইচ্ছা করি একটু ছোটো করি বোঝানোর জন্য, এটাও ছোটো করি। এখন আমরা কিছু লিখলাম, দেখেন এখন আমার প্রত্যেকটা কলাম কিন্তু এক সমান না, আমি চাচ্ছি যে প্রত্যেকটা কলাম আমার এক সমান হোক। তাহলে আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করে লেআউটে যাব, আমরা এখান থেকে ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন প্রত্যেকটা কলাম আমার এক সাইজ হয়ে গেছে। এভাবে কলামকে এক করার জন্য ডিস্ট্রিবিউট কলাম, আর রোকে এক্সারসাইজ করার জন্য ডিস্ট্রিবিউট রো। এরপর এখানে আস্তে আস্তে আমাদের যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আমি যে মাঝখানে নিতে চাই, তাহলে আমরা জাস্ট এই মিডলে ক্লিক করব। যে আরটু নিচে আসতে চাই, একে মিডলে আনতে চাই, তাহলে এই মিডলে ক্লিক করব। আর যদি আরটু ডানে আসবে, বামে নিতে গেলে বামে আসবে। এভাবে আমরা লেখাগুলোকে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি। আর এটা যদি আমরা বাঁকা চাই, তাহলে আমরা টেক্সট ডিরেকশনে ক্লিক করব, দেখেন লেখাগুলো বাঁকিয়ে যাচ্ছে। এভাবে আমরা লেখাগুলো বাঁকাতে পারি। এবার সেল মার্জিন, সেল মার্জিনটা হলো এর ভিতরে যদি আমি আরেকটা সেল চাই, অর্থাৎ আমরা এই সেল মার্জিনে ক্লিক করব, এখানে প্রত্যেকটা জায়গায় আমাদের সমান দিতে হবে। জাস্ট ফর এক্সাম্পল আমি প্রত্যেকটা 0.5 দিয়ে দেই, এটা আমি 0.5 দিলাম, এটা বেশি আছে একটু কমায় দিই 0.5, এটা একটু বাড়ায় দিই, এটা আবার একটু কমায় দিই 0.5। এখন এই অ্যালয় ক্লিক করে আমাকে এখানেও 0.5 দিতে হবে। দেওয়ার পর আমি জাস্ট ওকে ক্লিক করব, তাহলে কি হলো, এটা আমাদের আরেকটা সেল তৈরি হয়ে গেল। সো এইভাবেই আমরা সেল মার্জিন দিয়ে আরেকটা টেবিলের সেল তৈরি করতে পারি। এরপর হলো এ টু জেড। এ টু জেডটা কি? এ টু জেডটা হলো অনেক সময় দেখা যায় আমাদের টেবিলে কিছু লেখার প্রয়োজন হয় এবং সেটা সিরিয়াল থাকে না, আমরা একটা উল্টাপাল্টা সিরিয়াল দিই, এখানে আমরা দিলাম, হওয়া উচিত ছিল 1 2 3 4 এরকম। এখন এটাকে আমি সিরিয়াল করতে চাই, ব্লক করব, দেন এই শর্টে ক্লিক করব। এখানে দেখেন অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুটো অপশন, আমরা অ্যাসেন্ডিং ক্লিক করে ওকে দেই, তো দেখেন এখানে 1 2 3 4 সিরিয়াল চলে আসছে। আবার যদি আমরা ডিসেন্ডিং দেই, ব্লক করলাম, ব্লক করার পর শর্টে গেলাম, এখানে ডিসেন্ডিং, জাস্ট ওকে, দেখেন এখানে বড় সংখ্যাটা আগে চলে আসছে। এভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দিয়ে সিরিয়াল করা যায়। আমরা যদি এই টোটাল যোগটা চাই, এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা জাস্ট এই ফর্মুলাতে ক্লিক করব। ফর্মুলাতে ক্লিক করলে কি হবে, এখানে ওকে দেবো জাস্ট, তাহলে টোটাল যোগটা আমাদের চলে আসবে। আর এটা হলো কনভার্ট টু টেক্সট। কনভার্ট টু টেক্সটে যদি আমরা ক্লিক করি, তাহলে জাস্ট ওকে দেবো, এখানে টেবিল চলে যাবে, লেখা থাকবে। এটা হলো কনভার্ট টু টেক্সট। আমরা আবার আন্ডু করি CTRL Z দিয়ে, আবার লেআউটে আসি। এরপর হলো আপনার রিপিট হিডার রো, দেখেন এটা ইনঅ্যাক্টিভ, কাজ করতেছে না, অর্থাৎ মনে করি এটা আমার হেডলাইন, এই হেডলাইনে আমরা যদি ক্লিক করি তখন এটা কাজ করে। এখন একটি টেবিল আমি এটা বাড়াই ট্যাব দিয়ে, একটি টেবিলের যখন হেডলাইনটা থাকবে, আমার টেবিলটা যখন এক পেজ থেকে অন্য পেজ আসবে, এখানেও আমার হেডলাইনটা দরকার। সো এই হেডলাইনটা আমরা কীভাবে আনবো, জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে এই রিপিট হিডারে ক্লিক করব। এটা ক্লিক করলে সাথে সাথে আমার নিচের পেজেও ওই হেডলাইনটা বসে যাবে। এটা হলো রিপিট হিডার, অর্থাৎ আমার হেডলাইনটা যত পেজে থাক, এক ক্লিকেই ততগুলো পেজে খুব দ্রুত আমরা নিতে পারি, অর্থাৎ কপি করার আর প্রয়োজন হবে না। এভাবে যদি 100 পেজের এরকম টেবিল থাকে, 100 পেজের হেডলাইন এক ক্লিকেই বসে যাবে। এরপর টেবিলে যে আইটা আছে ডিজাইন, অর্থাৎ আমরা যদি এই টেবিলটাকে ডিজাইন করতে চাই, তাহলে আমরা এই ডিজাইনে আসবো, এই ডিজাইন এখানে অ্যারোতে ক্লিক করব, এখানে অসংখ্য ডিজাইন আছে, আমরা যে ডিজাইনে ক্লিক করব টেবিলটা ওই ডিজাইনে উপস্থাপিত হবে। আর যদি না চাই আমরা এখানে ক্লিক করে আমরা জাস্ট নর্মালি ক্লিক করলে আগের পজিশন আসবে। এরপর শেডিং, অর্থাৎ আমরা এখানে যে ডিজাইনগুলো আছে আমাদের ডিজাইনগুলো পছন্দ না, আমরা আমাদের মন মতো দিতে চাই, তাহলে আমরা ব্লক করব, যেটা ব্লক করে এই শেডিংয়ে আসবো,
শেডিং আছে, এখানে যেই কালার ক্লিক করব আমাদের টেবিলটা ওই কালারই উপস্থাপিত হবে। এটা হলো শেডিং। আমরা যে এভাবে ক্লিক করি, ক্লিক করে একটা শেড দিয়ে দেই, তাহলে আমাদের শেডটা ওইভাবে আসবে। আর যদি আমরা না চাই, ব্লক করব, ব্লক করে এরপর শেডিং এসে আমরা জাস্ট এই সাদাতে ক্লিক করলেই আমাদের শেডিংটা বাদ হবে। এলো বর্ডার। এটা যদি আমরা এখানে উপরে লেখা অথবা নিচের লেখা না চাই, অথবা ফুললি যদি না চাই, তাহলে এটা ব্লক করব। ব্লক করে এই শেডিংয়ে এখানে আসব বর্ডারে। এখান থেকে নো ফিল নামে একটা অপশন আছে। আমরা যদি এই নো বর্ডার ক্লিক করি, তাহলে আমাদের একটা বর্ডারও থাকবে না। আবার যদি আমরা এখানে ব্লক করি, বর্ডার আসি, এখানে অল বর্ডার ক্লিক করি, আবার বর্ডারটা আসবে। এভাবে এখান থেকে বর্ডার বাদ দেওয়া এবং নিয়ে আসা এগুলো করা যায়। এখানে যদি আমরা এই অ্যাঙ্গেলে ক্লিক করি, এরকম অ্যাঙ্গেল আসবে। আবার যদি গিয়ে তো অথবা অ্যাঙ্গেলে ক্লিক করে চলে যাবে। এরকম করে একবার ক্লিক করলে আসবে, আবার ক্লিক করে চলে যাবে। এরপর আস্তে আস্তে এরকম প্যান কালারগুলো আমরা যদি এখানে এই প্যানে ক্লিক করি, তাহলে এখান দিয়ে আমরা আরও কলামগুলো তৈরি করতে পারবো। আর এই পাশে হলো রাবার অর্থাৎ ইরেজার। আমরা যদি দাগগুলো মুছতে চাই, তাহলে এটা আমরা করতে পারবো মোছার কাজটা ইরেজার দিয়ে। আর এটা হলো কলমের সাইজ। আমরা যে একটা প্যান নিলাম, আমাদের প্যানের সাইজটা কীরকম হবে। সো এখান থেকে যদি আমরা সাইজটা বাড়ায় দেই, তো এখন যদি আমরা ড্র করি, আমাদের কলমের সাইজটা অত মোটা হবে। এখন আমরা যদি চাই আমাদের কলমের সাইজটা কালার অন্য হোক, তাহলে এখান থেকে আমরা নির্বাচন করব কালার, দেন আমরা আঁক দেব, আমাদের কালারটা ওভাবে হবে। সো এভাবে আমরা প্যান দিয়ে কালারগুলো নির্বাচন করতে পারি। আর ইরেজার দিয়ে আমরা এগুলো মুছতে পারি। এ হলো আমাদের টেবিলের কাজ A to Z। এরপরে আমাদের যে অপশনগুলো আসতেছে সেটা হলো ইনসার্টে আমাদের পিকচার অর্থাৎ পিকচার নিয়ে কাজ করা। এখানে পিকচার দেখেন ইলাস্ট্রেটরের 4-5টা অপশন আছে, অর্থাৎ পিকচার, ক্লিপার, শেপ, স্মার্ট আর্ট, চার্ট, তারপর স্ক্রিনশট। প্রত্যেকটা কাজই এক, অর্থাৎ একটা কাজ যদি আপনি ভালোভাবে পারেন, বাকিগুলো সেম। আমি দেখাচ্ছি আপনাদের। আমরা টেবিলের বর্ডারটা বাদ দিয়ে নেই, আমি একটু নিচে আসি। এখন আমরা ইনসার্টে এসে এখন আমরা এই ক্লিপারে ক্লিক করি। পিকচার, ক্লিপার, শেপ, স্মার্ট আর্ট, মোটামুটি সেভ। আর যে পিকচার ক্লিক করি, তাহলে কি হলো, আমাদের ডেস্কটপে যে ছবিগুলো থাকবে অথবা সেটা আমরা নিতে পারবো, অথবা কোনো ড্রাইভে থাকলে। আর ক্লিপারে যে ক্লিক করি, তাহলে আমাদের এই ক্লিপারের ছবিগুলো আসবে। তো একটা ছবি আসার পর এখানে দেখেন আমরা এটাকে কারেকশন, এটাকে সাদা কালো একটু রূপান্তরিত করতে পারি, এটাকে কালার কম্বিনেশন দিতে পারি, কোন কালারে উপস্থাপিত হবে সেগুলো। আর এখান থেকে আমরা এই ছবির বর্ডারগুলো দিতে পারবো, ছবিটা কোন বর্ডারে উপস্থাপিত হবে। আর এখান থেকেও আমরা ম্যানুয়ালি বর্ডার নিতে পারবো, লাল, হলুদ, যেটা আমাদের দরকার। জাস্ট ক্লিক করলাম। আবার এই বর্ডারটা যদি আমরা একটু বড় চাই, তাহলে বর্ডার যাব, উইথে যাব, এখানে যদি আমরা বাড়িয়ে দিই, যে বর্ডারটা এবার বেড়ে যাবে। আর একেবারে যদি এটা আগের পজিশন যাই, তাহলে রিসেট পিকচারে যাব, আগের পজিশন চলে আসবে। আর এটা হলো পিকচার ইফেক্ট। আমরা যে এটাকে 3D করতে চাই, ছবিটা বিভিন্ন আঙ্গিক উপস্থাপন করতে চাই, সেভাবেই এটা করা যাবে। এটা পজিশন, আমাদের ছবিটা কোন পজিশনে আসবে, যেটা ক্লিক করি যেভাবে, আমাদের ছবিটা ওই পজিশনে উপস্থাপিত হবে। এটা হলো র্যাপ টেক্সট। এখান থেকে যদি আমরা বিন টেক্সট ক্লিক করি, লেখার নিচে ছবিটা চলে যাবে। আবার আমরা যদি চাই লেখার উপরে আসুক, এখান থেকে করা যাবে, অথবা এখানেও করা যায়। এখানে গিয়ে আমরা ইনফর্ম টেক্সট দিলে ছবিটা লেখার উপরে চলে আসলো, বিন টেক্সট দিলে নিচে, ইনফর্ম টেক্সট দিলে উপরে। এটা আমরা এখান থেকেও করতে পারি। এখানে ক্লিক করে আমরা এই ফরওয়ার্ডে ক্লিক করে আমরা সেন্ড বিন টেক্সট ক্লিক করলে আমাদের নিচে যাবে। আর এখানে ক্লিক করে আমরা বিন টু ফন্ট ক্লিক করলে আমাদের উপরে আসবে, এবং উপরে নিচে এখান থেকেও করা যায়। এটা হলো রোটেট, এটা ঘুরবে, ছবিটা কোন দিকে ঘোরাতে চাই। ছবিটা গ্রুপ হবে, আমাদের যদি দুইটা ছবি থাকে গ্রুপ হবে। আর আমরা যদি গ্রুপ বাঁধতে চাই, তাহলে আনগ্রুপিং করলে গ্রুপটা বাদ হয়ে যাবে। অ্যালাইন, এটাও আমাদের ছবিটাকে সেন্টারে নেওয়া যাবে, এখান থেকে ডানে নেওয়া যাবে, বামে নেওয়া যাবে, এগুলো এখান থেকে করা যায়। জাস্ট পজিশনের কাজটা। এটা ক্রপ, ছবিটাকে কাটার জন্য এই ক্রপে ক্লিক করলে আমরা যদি টান দিয়ে নিচের দিকে নিয়ে এসে ইন্টার দিই, ছবিটা কেটে যাবে। এভাবে আমরা যে ছবিটাকে কাটার জন্য, ছোট করার জন্য, এগুলো হাইট উইথ, অর্থাৎ ছবিটাকে যদি আমরা বড় করতে চাই, তাহলে হাইট উইথ দিয়েও আমরা করতে পারবো। এভাবে আমরা পিকচারের কাজগুলো করতে পারি। এরপর যে শেপ, স্মার্ট আর্ট, চার্ট, সেম পজিশন, অর্থাৎ আমরা যদি একটা স্মার্ট আর্ট নেই নর্মালি, দেখেন এখানে ওই সেম পজিশনগুলি, অর্থাৎ আমি ছবিতে যে পজিশনগুলো দেখাচ্ছি সেম। আবার যদি আমরা আরেকটা স্মার্ট আর্ট নেই, অপশন সেম। এখান থেকে আমাদের এরকম ফিল কালার দেওয়া যাবে, শেপ দেওয়া যাবে, তারপর আমাদের আউটলাইন দেওয়া যাবে, আমাদের এফেক্ট দেওয়া যাবে,
পজিশন, ছবিটা আমরা কোথায় রাখবো, অর্থাৎ পিকচারের কাজগুলো এখানেও আছে সেম। তারপরে স্মার্ট আর্ট চার্ট, এগুলি একই, সব একই পজিশন। এরপরে হাইপার লিঙ্ক হলো দেখা গেলো এইটা আমার একটা ফাইল, অর্থাৎ এই ফাইলটা আমাদের আরেকটা ফাইল আমাদের আছে, সো এই ফাইলটার সাথে আমরা অ্যাডজাস্ট করতে চাই। আমরা লিঙ্কের মাধ্যমে এই হাইপার লিঙ্কে ক্লিক করব। এখানে দেখেন আমাদের অনেকগুলো ফাইল আছে, জাস্ট আমি এই ফাইলটা নিয়ে আসি। এখন এখানে আমরা ওকে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার ছবি আসে না, একটা লিঙ্ক চলে আসছে। এখন আমরা যদি কন্ট্রোল ধরে এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে আমরা এটা মানে পাসওয়ার্ড দেওয়া, পাসওয়ার্ডটা দিই, যে ওকে করি, আবার পাসওয়ার্ডটা দিই, ওকে করি, তাহলে আমাদের ওই ফাইলে নিয়ে আসবে। এভাবে আমরা লিঙ্ক করতে পারি। অর্থাৎ আমরা যদি একাধিক ফাইল থাকে, আমরা আরেকটা ফাইল লিঙ্ক করি, এখানে দেখায় আমাদের, আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে ওকে দিলাম। দেখেন এখানে আমার লিঙ্ক চলে আসলো। এখন আমি যদি কন্ট্রোল ধরে এখানে ক্লিক করি, ক্লিক করেই ইয়েস দিই, তাহলে আমাদের ওই ফাইলটাই নিয়ে আসবে। এটা হলো আমাদের হাইপার লিঙ্ক। এরপর আসতেছে আমাদের বুকমার্কটা হলো আমাদের নির্দিষ্ট একটি লেখায় যদি আমরা বারবার যেতে চাই, দেখা গেলো এটা আমি ব্লক করি, আমি উপরে দেখাই, এখানে আমরা একটা জিনিস বুকমার্ক করলাম, এটা আমি বুকমার্ক করি। এখানে বুকমার্ক ক্লিক করে আমরা যে কোনো একটা নাম দিলাম, দিয়ে আমরা অ্যাড ক্লিক করলাম, এটা আমাদের মার্ক হলো। আমরা নিচের দিকে চলে যাই, এখন এখানে একটা বুকমার্ক করি, বুকমার্ক অন্য একটা নাম দিলাম, জাস্ট অ্যাডে ক্লিক করলাম। আবার আমরা একটু নিচে যাই, এখানে ক্লিক করে এটাকে বুকমার্ক দিই, অন্য একটা নাম দিই, জাস্ট অ্যাড। এখন এই যে আমরা তিনটা নাম দিলাম, এখন এই বুকমার্কের নির্দিষ্ট জায়গায় আমরা যেতে চাই, আমরা এই প্রথমটা যাব, জাস্ট গোটে ক্লিক করব, তাহলে আমাদের ওই যেটা আমরা বুকমার্ক সেখানে আসবে। আমরা এই ডাব্লুতে ক্লিক করি, গোটু দিই, তাহলে ডাব্লু দিয়ে যেটা আমরা বুকমার্ক করছি সেখানে নিয়ে যাবে। অর্থাৎ মোট কথা, সার কথা হলো, যে জিনিসটা আমরা বুকমার্ক করে রাখবো সেটা যত নম্বর পেজে থাক আমাকে খুব দ্রুত ওই পেজটাতে নিয়ে যাবে। এটা হলো বুকমার্ক। এরপর হলো ক্রস রেফারেন্স হলো এই যে আমি বুকমার্ক করেছি একটি শব্দ দিয়ে, তো শব্দটা মূল শব্দটা আমরা জানা নেই। সো আমরা যদি ক্রস রেফারেন্সে আসি, এখানে বুকমার্কে আসি, এখানে দেখেন এই দুইটা শব্দ আমরা বুকমার্ক করেছি। এখন ক্লিক করে আমরা ইনসার্ট করব, দেখেন ফুল শব্দটা এখানে আমার চলে আসছে। এটা কাটিয়ে আবার ইন্টার দেই, আবার ক্রস রেফারেন্সে যাই, এখন ডাব্লুর মূল শব্দটা আমরা জানবো, ইনসার্ট করি, দেখেন মূল শব্দটা চলে আসছে। এখন এই শব্দটার কাছে আমি যেতে চাই, কন্ট্রোল ধরে এখানে আমরা ক্লিক করব, তাহলে কি হবে, আমরা ওই শব্দের কাছে আমাকে নিয়ে আসবে। আবার আমরা এখানে যাই, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করব, আমাদের ওই শব্দটা নিয়ে আসবে। এভাবে ক্রস রেফারেন্সের মাধ্যমে আমরা নির্দিষ্ট শব্দের কাছে যেতে পারি। এরপর হলো হিডার অ্যান্ড ফুটার। এটা হলো আমরা আমাদের উপরে, অর্থাৎ এই পেজের উপরে এবং এই পেজের নিচে আমরা কি লিখতে চাই। নর্মালি এই মার্জিনের উপরে এবং নিচে লেখা যায় না, সো হিডার ফুটার দিয়ে এটা লেখা যায়। তো আমরা উপরে কি লিখবো, আমরা এই হিডার ফুটারে ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলো ফরম্যাট আছে। এটা হলো একটা লেখা যাবে, এটা তিনটা লেখা যাবে। এখানে যদি আমি ক্লিক করি আরও অনেক ধরনের ফরম্যাট আছে। এখন আমি যেটাই ক্লিক করি, সাপোজ আমি এটা ক্লিক করলাম, তো এখানে দেখেন টেক্সট চলে আসলো। এখানে আমি ইচ্ছা করলেই লিখতে পারবো, এখানেও লিখতে পারবো, এখানে লিখতে পারবো। এখন এইভাবে লেখার জন্য হিডার ফুটার, অর্থাৎ উপরে লেখার জন্য হিডার আর নিচে লেখার জন্য ফুটার। আমরা এটা লিখে ফেললাম, লেখার পর আমরা জাস্ট এই পেজে ডাবল ক্লিক করি, তাহলে এই লেটার আমার বসে যাবে। এখন আমরা যদি ফুটারে লিখতে চাই তাহলে ফুটারে ক্লিক করব, দেন আবার ওইভাবে আমরা একটা নেই, নেওয়ার পর এই ফুটারে চলে আসলো। এখন এখানে আমরা যাই লিখে দেব, লিখে দেওয়ার পর আমরা জাস্ট পেজে ডাবল ক্লিক করব, তো আমার উপরে এরকম বসে যাবে এবং নিচেও এরকম বসে যাবে। এভাবে ফুটারের মাধ্যমে আমরা পেজের উপরে এবং নিচে লিখতে পারি। এরপর আছে পেজ নাম্বার। প্রত্যেকটা পেজের একটা নাম্বার দেওয়া হয়। আমরা যদি পেজের নাম্বার দিতে চাই, সো আমি হিডার ফুটারটাকে কেটে নেই, এখানে হিডার ফুটারে গিয়ে আমরা যদি না চাই তাহলে আমরা ইনসার্টে যাব, এই হিডার ফুটারে যাব, এখান থেকে রিমুভ হিডার আছে, তাহলে আমাদের হিডার চলে যাবে। আবার ফুটারে গিয়ে আমরা এই রিমুভ ফুটারে ক্লিক করি, আমাদের ফুটারও চলে যাবে। তাহলে দেখেন উপরে এবং নিচে আমাদের কিছু নেই। এখন আমরা পেজ নাম্বার দিব, প্রত্যেকটা ডকুমেন্টে একটা পেজ নাম্বার থাকে। সো আমরা পেজ নাম্বারটা কীভাবে দিতে পারি, সো আমরা এই পেজ নাম্বারে অ্যারোতে ক্লিক করব, এখানে আছে পেজ অফ বটম, পেজ অফ টপ। অর্থাৎ আমরা যদি পেজের টপে কোনো নাম্বার দিতে চাই তাহলে এই যে পেজ অফ টপে ক্লিক করব। এখন পেজের টপের কোথায় নাম্বার দেবো, এটা হলো বামে, এটা মিডলে, এটা ডানে। সো আমরা মিডলে দিলাম, তো দেখেন এখানে আমার মিডলের নাম্বারটা চলে আসছে। এটা আমার 6 নাম্বার, উপরে আমাদের অনেক নাম্বার আছে, 5,
ওটা 1 থেকেই এরকম শুরু হয়েছে, 4 উপরে আরও আছে। সো এইভাবে আমরা নাম্বারগুলো ইজ দিতে পারি। তো দেখা গেলো এটা আমি এখানে চাচ্ছি না, আমি ডানে অথবা বামে চাচ্ছি, তাহলে আমরা আবার ইনসার্টে যাব, এই পেজ নাম্বারে যাব, পেজ নাম্বারে গিয়ে এই বটমে যাব, এখানে আমরা এই লেফটে ক্লিক করি, দেখেন এটা আমার লেফটে চলে আসছে। এভাবে আমরা পেজ নাম্বারগুলো ইউজ করতে পারি। আর আমরা যদি চাই না এটা আমরা ইউজ করব না, আমরা এই সাইড থেকে ইউজ করব, সেটাও সম্ভব। আমরা ইনসার্টে যাই, পেজ নাম্বার যাই, এখানে দেখেন এটা হলো বটমে দেওয়ার জন্য, এটা টপ এটা বটম। আর পেজ নাম্বার মার্জিন, এই যেটা হলো মার্জিনের পাশে আসবে, জাস্ট এখানে ক্লিক করি, দেখেন এই পেজ নাম্বার মার্জিনের পাশে চলে আসছে 5। এখানে আপনি যত নাম্বার আসবে এরকম একটার পর একটা আসতেই থাকবে, যত নাম্বার আছে। এভাবে আমরা পেজ নাম্বার দিতে পারি। আর যদি হয়ে যায় আমরা এখানে ডাবল ক্লিক করলে আমাদের পেজ নাম্বারটা বসে যাবে, এই যে পেজ নাম্বার বসে গেছে। তো এইভাবে আমরা পেজ নাম্বারগুলো দিতে পারি। আর যদি না চাই, আমরা পেজ নাম্বারে ক্লিক করব, রিমুভ ক্লিক করব, পেজ নাম্বারটা চলে যাবে। এরপর আসতেছে টেক্সট বক্স। অনেক সময় দেখা যায় আমরা একটা বায়োডাটা তৈরি করি, ওই বায়োডাটার পাশে আমাদের ছবির ঘর প্রয়োজন হয়। সো আমরা টেক্সট বক্সে যাব, এই ড্র টেক্সট বক্সে ক্লিক করব, দেন আমরা এখানে ক্লিক করব, এরকম একটা ছবির ঘর তৈরি করা যাবে। আর এই ফরম্যাটগুলো ওই পিকচারের মতোই। আর যদি আমরা এটা না চাই, দেন আমরা ক্লিক করব, এটা চলে যাবে। এরপর আমাদের কুইক পার্টস, আমরা যদি কিবোর্ডের কোথাও ভগ্নাংশ লিখতে চাই, অনেক সময় দেখা যায় আমাদের কিবোর্ডে ভগ্নাংশ লেখার প্রয়োজন হয়। সো আমরা এই কুইক পার্টসে যাব, এখান থেকে ফিল্ডে ক্লিক করব, ফিল্ডে আসার পর এখান থেকে আমরা ইকিউ ক্লিক করব। এই ইকিউ ক্লিক করে আমরা ফিল্ড ক্লিক করব। ফিল্ড ক্লিক করলে আমাদের সামনে অপশন আসবে, এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা এফে ক্লিক করব, অনলি এফ, অন্যগুলো তো না। ক্লিক করে এই এফটা আমরা এই ফিল্ডে নামাবো, এই জন্য অ্যাড টু ফিল্ড ক্লিক করব। এখন এই কমার 2 সাইডে ব্রেকের ভিতরে আমাকে লিখতে হবে, আমরা প্রথম যেটা লিখব সেটা উপরে আসবে, দেন আমরা যদি পরে যেটা লিখব সেটা আমাদের নিচে আসবে। এরপর হয়ে গেলে আমরা এটা ওকে দেবো, এটা ওকে, এরকম উপরে নিচে লেখা, এটাই ভগ্নাংশ। এটাই আমরা কুইক পার্টসের মাধ্যমে করতে পারি। এরপর হলো ওয়ার্ড আর্ট, আমরা যদি এই লেখার ডিজাইনটা করতে চাই যে কেমন হবে, যেটাই দিব আমাদের লেখার ডিজাইনটা ওইরকম হবে। এবার ওয়ার্ড আর্টের মাধ্যমে আমরা ডিজাইন দিতে পারি। এখন এটা যদি আমরা আরও ইফেক্ট দিতে চাই, এই ইফেক্টে যাব এবং নিচে এই যে এখানে ট্রান্সফর্মে যাব, এই ট্রান্সফর্মে গিয়ে আমরা এখানে যেইভাবে সিলেক্ট করব আমাদের লেখাটা ওইভাবেই উপস্থাপিত হবে। তো এইভাবে আমরা ওয়ার্ড আর্টের মাধ্যমে লেখাগুলো স্টাইলিং করতে পারি। এরপর ড্রপ কেপস, অর্থাৎ আমাদের এই প্রথম অক্ষরটা যদি আমরা এরকম বড় চাই, তাহলে আমরা এই ড্রপ কেপসে যাব, এখানে ড্রপে ক্লিক করব। ড্রপে ক্লিক করার সাথে সাথে আমাদের এই প্রথম অক্ষরটা এরকম বড় হবে। এটা মার্জিনের ভিতরে, আমরা যদি মার্জিনের বাইরে চাই তাহলে ড্রপে অ্যারোতে ক্লিক করব, ইন মার্জিনে ক্লিক করব, দেখেন এটা মার্জিনের বাইরে চলে গেছে। আর যদি আমরা না চাই তাহলে নানে ক্লিক করব। তো এইভাবে আমরা ড্রপের মাধ্যমে একটি লেখাকে বড় এবং ছোট করতে পারি। এরপর সিগনেচার লাইন, অর্থাৎ দেখা গেল এই আমাদের ডকুমেন্টটা এর নিচে আমাদের একটা সিগনেচার লাইনের দরকার হবে, তাহলে এটা আমরা কিভাবে দেব? এই সিগনেচার লাইনে যাব, এখানে আমাদের একটা নাম লিখতে হবে, যে কোনো একটা নাম আমরা লিখলাম। এখানে আমরা ম্যানেজার নাকি ডাইরেক্টর সেটা আমরা লিখে দিলাম। এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস লিখে দেব, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আমরা এখানে লিখে দিলাম। তারপর আমরা জাস্ট ওকে ক্লিক করব। তো সাথে সাথে দেখেন এই সিগনেচার লাইনটা আমাদের এখানে বসে গেল। এখানে আমরা এটা পিন করে পরে এখানে আমরা সিগনেচার দিতে পারবো। এভাবে সিগনেচার লাইনগুলো ইউজ করা যায়। আর যদি এটা প্রয়োজন না হয় ব্লক করে ডিলিট দিলে চলে যাবে। ডেট এন্ড টাইম, ডেট এন্ড টাইমটা হলো অনেকগুলো ডেট এন্ড টাইমের এখানে ফরম্যাট আছে, আপনারা কোন ফরম্যাট ইউজ করতে চান। কারণ অনেকগুলো ফরম্যাট, যে ফরম্যাটটা আপনার ভালো লাগে সেই ফরম্যাটটা ক্লিক করে ওকে দিবেন, সেই ফরম্যাটটা এখানে বসে যাবে। পরে আপনি এখানে যেই কয় তারিখ সেই তারিখগুলো এখানে আপনি চেঞ্জ করে দিবেন। এভাবেই এখানে চেঞ্জ করা যায়। এটা হলো ডেট এন্ড টাইম। অবজেক্ট, অর্থাৎ এই ফাইলের সাথে যদি আপনি আরেকটা ফাইল অ্যাডজাস্ট করতে চান তাহলে অবজেক্টে যাবেন, এখান থেকে ফ্রম ফাইলে ক্লিক করবেন। সাপোজ মনে করুন এটা আপনার ফাইল, জাস্ট এটা ক্লিক করে ইনসার্ট করলেই এই ফাইলটা আপনার এখানে অ্যাডজাস্ট হবে। আমি আবার দেখাই, অবজেক্ট, এখান থেকে ফ্রম ফাইল, ব্রাউজ, এখান থেকে আপনি যে ফাইলটা নিয়ে আসতে চান এখানে ক্লিক করবেন, ক্লিক করে ইনসার্ট করবেন, এখানে ওকে দিবেন, ফাইলটা চলে আসবে। এটা পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডটা দিই, ওকে, এটাও তাই, পাসওয়ার্ড দিই, ওকে। তারপর এই ফাইলটা আপনার এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, এই যে লোড হয়ে অ্যাডজাস্ট হয়েছে, অর্থাৎ 2-3টা ফাইল আমার এক ফাইলে চলে আসবে। এটা হলো অবজেক্টের কাজ। আর যদি আমি না চাই আনডু ক্লিক করব। ইকুয়েশন খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা অনেক সময় দেখা যায় আমাদের গুণ, গুণন, ভাগ, যোগ, রুট ওভার
পার্সেন্টেজ অথবা ভগ্নাংশ এখানে আনতে হয়। সো এটা আমরা কিভাবে করতে পারি, এই ইকুয়েশনে ক্লিক করব আমরা, দেন এগুলো ক্লিক করলে এরকম চলে আসবে ইকুয়েশনের। আবার আমরা যদি ইন্ডিভিজুয়ালি কোনোটা চাই, যেমন গুণ ভাগ, সেগুলোর জন্য আমরা ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করলে বীজগণিতের যত সমস্যার সমাধান আছে এখানে আমরা পেয়ে যাচ্ছি। সো আমরা যদি এরকম গুণের চিহ্নটা চাই, ক্লিক করি, এই গুণের চিহ্নটা চলে আসবে। আমরা যে ভাগের চাই তাহলে ভাগের চিহ্নগুলো চলে আসবে। আবার আমরা যদি এখানে পার্সেন্টেজের কিছু চাই, ভগ্নাংশের চাই, অনেকগুলো আছে। এখানে আমাদের রুটওভারের আছে, আমরা যা যা চাই সবগুলো এখানে নিয়ে আসবে। এখানে ব্রেকেটেরগুলো আছে, আবার এখানে সমান নয় সমান যা চাই, এখানে আমাদের অনেকগুলো অপশন আছে। যেটা আমাদের দরকার এক কথায় সেটা আমরা এখানে ইনসার্ট ক্লিক করব। ক্লিক করলে যেখানে আমাদের কার্সর থাকবে সেখানে চলে আসবে। এভাবে ইকুয়েশনের মাধ্যমে আমরা বীজগণিতের যাবতীয় সমস্যার সমাধানের চিহ্নগুলো নিয়ে আসতে পারি। সিম্বল, অনেক ক্ষেত্রে কিবোর্ডে আমাদের অনেকগুলো কিছু থাকে না, অনেক চিহ্ন থাকে না। আমাদের যে চিহ্নগুলো নাই সেটা আমরা সিম্বলের মাধ্যমে নিয়ে আসতে পারি। মোট সিম্বলে যাব, এখানে অনেকগুলোই দৃশ্য আছে বা চিহ্ন আছে বা অনেকগুলো লেখা আছে। যেমন এই যে আরবি, আরবি সাধারণত আমাদের কিবোর্ডে থাকে না। আমাদের যদি এরকম কোনো কিছু নিয়ে আসতে হয়, জাস্ট আমরা ইনসার্ট করব, এখানে ক্লিক করে ইনসার্ট করলেই এই যেখানে আমার কার্সর থাকবে সেখানে চলে আসবে। দেখেন চলে আসছে। তো এইভাবে আমরা সিম্বলের মাধ্যমে যে প্রতীকটা আমাদের দরকার এক কথায় সেটা আমরা ক্লিক করে যার ইনসার্ট ক্লিক করব, ওই যেখানে আমার কার্সর থাকবে সেখানে চলে আসবে। এভাবে সিম্বলের মাধ্যমে আমরা প্রতীক নিয়ে আসতে পারি। এরপরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অপশন আসতেছে ইনসার্টের পরে পেজ লেআউট, অর্থাৎ এই যে আমাদের পেজটা আমরা কাজ করলাম, এখন কাজ করার পর আমরা এটা কোন পেজে পিন দেবো, ছোট পেজে নাকি বড় পেজে, আমাদের পেজের মাপটা কেমন হবে, এটা পেজ সেটআপে কাজটা ভালো করলে আমাদের প্রিন্টিংয়ে পেজ নষ্ট হবে না। সো পেজ সেটআপের প্রথমে আসতে আসতে মার্জিন। মার্জিনটা হলো এই যে আমার উপরে কত ইঞ্চি হবে, বামে কত ইঞ্চি হবে, ডানে কত ইঞ্চি হবে, যদি কম বেশি হয় এগুলো আমরা সেটিং করতে পারি। সো মার্জিন এখানে আমরা এর ক্লিক করব। এখানে দেখেন নর্মাল, এখানে প্রত্যেকটাই এক দেওয়া আছে, নেরো এখানে প্রত্যেকটা হাফ দেওয়া আছে। আমি যদি প্রত্যেকটা হাফ চাই, যে নেরোতে ক্লিক করলাম, দেখেন প্রত্যেক সাইডে আমার হাফ হয়ে যাবে। আবার আমি যদি এক দিই তাহলে এক হয়ে যাবে। এরকম এখানে যেগুলো সেট করা আছে ওভাবে দিলে সেট হয়ে যাবে। আর আমি যদি চাই না আমি আমার ইচ্ছাকৃতভাবে দিব, তাহলে আমি এই কাস্টম মার্জিনে ক্লিক করব। এই কাস্টম মার্জিনে ক্লিক করলে এখানে আছে টপ, বটম, লেফট, রাইট। টপ মানে আমাদের এই উপরের সাইডটুক, এখানে দুইটা অ্যারো আছে, আমরা যদি বাড়াই দেই দেখেন প্রিভিউ নিচে বাড়তেছে। এখন ওকে দিলেই এই উপর থেকেই আমার নিচে এতটুকু মার্জিন তৈরি হয়ে গেল। এভাবে আমরা মার্জিনগুলো তৈরি করতে পারি উপরে, নিচে, ডানে, বামে। আবার যদি আমরা আগের পজিশনে যেতে চাই, মার্জিনে যাব, এটা আমরা উপরে উঠাই দেব। ওই দেখেন প্রিভিউ বক্সে উপরে উঠতেছে। এভাবে আমরা মার্জিন থেকে উপরে উঠে দিয়ে জাস্ট ওকে দেব। এই যে ওরিয়েন্টেশন, অর্থাৎ আমরা এখান থেকে করতে পারি কাজটা। এখানে দেখেন ল্যান্ডস্কেপ পোর্ট্রেট আছে, আমি যদি ল্যান্ডস্কেপ দিয়ে পেজটা ঘুরে যাবে, আবার পোর্ট্রেট দিলে পেজটা সোজা হবে। এটা হলো পেপার সাইজ, কোন ধরনের পেপারে আমরা পিন দেবো। এখানে A4 আছে, লিগ্যাল আছে, অনেকগুলো পেপার আছে। সাধারণত কম্পিউটারে A4 এবং লিগ্যাল এই দুইটা পেজ বেশি ইউজ হয়। আর অন্যগুলো যদি আপনাদের লাগে আপনারা ওটা সিলেক্ট করে দিলে ওইভাবে পেপারটা সেট হবে। কলাম, আমরা যদি এটাকে কলাম ভিত্তিক করতে চাই, সাপোজ এটাকে আমি ল্যান্ডস্কেপ করলাম, এখানে দুইটা কলাম করতে চাই, আমরা জাস্ট কলামে ক্লিক করব, টুতে ক্লিক করব। দেখেন এটা একটা কলাম, এটা একটা কলাম। আমরা যদি তিনটা কলাম করতে চাই তাহলে কলামে যাব, 3তে ক্লিক করব, দেখেন তিনটা কলাম হয়ে গেছে। আমরা যদি আরও বেশি চাই তাহলে মোড়ে যাব, এখানে এই অ্যারোতে ক্লিক করে 3, 4, 5 যা চাই ওকে দেবো। এরকম ততগুলো কলাম তৈরি হবে। আর যদি একেবারে কলাম না চাই, কলামে গিয়ে 1-এ ক্লিক করলে আমার সম্পূর্ণ কলামগুলো বাদ হবে। এরপর হলো ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক হলো জলছাপ দেওয়া। তা ওয়াটারমার্কে আগে আমি ব্রেকটা দেখাই নেই। এটা ব্রেক, অর্থাৎ এই যে আমার লেখাটা আছে এখান থেকে আমি অন্য পেজে নিয়ে যাব লেখাগুলোকে। তাহলে জাস্ট ব্রেকে ক্লিক করব, এই পেজ ব্রেক ক্লিক করব, তাহলে এক লেখা থেকে আমার অন্য লেখায় চলে আসবে, অন্য পেজে চলে আসবে। এটি হলো ব্রেক। লাইন নাম্বার, আমি যদি কন্টিনিউতে ক্লিক করি, লাইন নাম্বারে গিয়ে আমি কতগুলো লাইন লিখছি এই পাশে দেখেন নাম্বারিংগুলো শো করতেছে, এভাবে লাইন নাম্বারগুলো দেওয়া যাবে। হাইপারনেশন, অর্থাৎ অনেক সময় দেখা যায় অনেক বড় লেখা থাকে, ওই বড় লেখাগুলোকে এই পাশে জায়গা না হলে একটি হাইপেন দাগ দিয়ে চলে আসে পরবর্তী। আমি এটা ব্লক করি, এই হাইপারনেশনে ক্লিক করে জাস্ট অটোমেটিক ক্লিক করি। যদি আমার কোনো লেখা এখানে সংকুলন না হয় তাহলে আমাকে একটা এই দেখেন এখানে আমার এই শব্দটা একটু বড় করে দেখাই, PEAS, এখানে একটা হাইপেন দিয়ে পরবর্তী এই শব্দটা চলে আসে ANTS, অর্থাৎ এখানে শব্দটা হয় নাই বিদায় সে নিচে নিয়ে নিছে। এটা হলো হাইপারেশন।
তারপর হলো ওয়াটারমার্ক অর্থাৎ জলছাপ দেওয়া। আমরা যদি পেজে জলছাপ দিতে যাই, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কোম্পানি তাদের লোগো অথবা তাদের নামটা জলছাপ দিয়ে তাদের প্যাডে ইউজ করে। সো কীভাবে একটি জলছাপ দেওয়া যায় সেটাই হলো ওয়াটারমার্কের কাজ। যেমন এখানে আমি একটা জলছাপ দিতে চাই, সো আমি এই ওয়াটারমার্কে যাব, যাওয়ার পর এই কাস্টম ওয়াটারমার্কে যাব, যার পর আমরা জাস্ট এই টেক্সট ওয়াটারমার্ক ক্লিক করব। এখন এই টেক্সটে গিয়ে আমরা লিখে দেবো। এখানে আমি নর্মালি একটা শব্দ লিখে দিই। আচ্ছা, এটা লিখে দিয়ে আমি এখানে কালার বাড়িয়ে দিতে পারি। আমি একটা কালার বাড়িয়ে দিলাম। আবার আমরা কালার দেওয়ার পর জাস্ট আমরা এই ওকেতে ক্লিক করব। এই যদি ওকেতে ক্লিক করি, আমি যে লেখাটা লিখছি এই ভিতরে এরকম জলছাপ হিসেবে বসে যাবে। এইভাবে আমরা ওয়াটারমার্কের মাধ্যমে জলছাপগুলো ইউজ করতে পারি। এরপর হলো পেজ কালার। এখান থেকে ক্লিক করে আমাদের পেজগুলো কালার করা যাবে। আমরা কোন কালারে লিখতে চাই সেই কালারগুলো এখান থেকে দেওয়া যাবে। এভাবে আমরা পেজ কালার করতে পারি। আবার যদি পেজ কালার বাদ দিতে চাই, জাস্ট আমরা সাদাতে ক্লিক করব। আর আমরা যে ওয়াটারমার্কটা বাদ দিতে চাই, এই ওয়াটারমার্কে যাব। এখান থেকে আমরা রিমুভ ওয়াটারমার্ক ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটা বাদ হবে। আর এলো বর্ডার। এখান থেকে আমরা পেজ বর্ডারে গিয়ে একদম নিচে অনেকগুলো বর্ডার আছে, আমরা যেটাই ইউজ করতে চাই করে জাস্ট ওকে দেবো। এই পেজের চারপাশে এরকম আমাদের বর্ডারটা শো করবে। এভাবে আমরা বর্ডারগুলো দিতে পারি। আর যদি না চাই, আবার বর্ডারে যাব। এখান থেকে আমরা পেজ বর্ডারে ক্লিক করে আমরা জাস্ট নানে ক্লিক করে ওকে দেবো, আমাদের বর্ডারটা বাদ হবে। এরপর আমাদের যদি আমাদের এই লেখাগুলোকে ডানে অথবা বামে এরকম সরাতে চাই, ব্লক করব। এখান থেকে আমরা জাস্ট ইন্টেনশন এটা ক্লিক করব। দেখেন আমার লেখাগুলো বাম দিকে থেকে ডান দিকে সরে যাচ্ছে। এভাবে আমরা একটিকে লেখাকে সরাতে পারি। আর এটা হলো আমাদের রাইট থেকে সরে আসবে। দেখেন রাইট থেকে আমাদের বামে চলে আসে, অর্থাৎ রাইট থেকে আমাদের বামে চলে আসে। এভাবে বাম থেকে আমরা সরাতে পারি, ডান থেকেও সরাতে পারি। আর এটা হলো উপর থেকে আমাদের লেখাটা নিচের দিকে চলে যাবে। কার্সরটা রাখলাম, এখন লেখাটা উপর থেকে নিচের দিকে চলে আসতেছে। এইভাবে আর কি আমাদের উপর থেকে লেখাটা নিচে চলে আসবে। এটা হলো আফটার এবং বিফোর। আফটার হলো পরের লাইন থেকে আমার লেখাটা নিচে যাবে, আমার কার্সরটা উপরে কিন্তু আমার লেখাটা সরতেছে নিচেরটা, এটাই হলো আফটার। আর যদি আমি বিফোর ক্লিক করি তাহলে উপর থেকে নিচে চলে আসবে, এটাই। এরপর আমাদের রেফারেন্স। রেফারেন্সের কাজটা হলো আমাদের যখন একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে, তো দেখা গেলো কিছু আমাদেরকে সূচিপত্র তৈরি করতে হয়, অথবা কিছু ক্যাপশন তৈরি করতে হয়, অথবা ছবির নিচে নাম লিখতে হয়। এগুলো আমরা একটি ডকুমেন্ট তৈরি করার পরই করে থাকি। সো এটা কীভাবে করব সেটা হলো রেফারেন্সের কাজ। এখান থেকে রেফারেন্সের কিছু অপশন হচ্ছে, অর্থাৎ আমরা কিভাবে একটা সূচিপত্র তৈরি করব, টেবিল অফ কন্টেন্ট, এটা আমি দেখাচ্ছি। এখানে এগুলো আমি ইন্টার দিয়ে একটু নামাই কাজটা বোঝানোর জন্য। আমরা এই লাইন নাম্বারগুলো কেটে দেই। আমরা ইনসার্টে গিয়ে এই লাইন নাম্বার গিয়ে এই নান করে দিয়ে আমাদের লাইন নাম্বারে কেটে যাবে। এখন আমরা এই তিনটা অধ্যায় তৈরি করলাম। আমরা একটু নিচে নিয়ে আসি কন্ট্রোল ইন্টার দিয়ে। এখন এটা আমরা ব্লক করব। ব্লক করার পর আমরা রেফারেন্সে যাব। আমি রেফারেন্সে এখানে অ্যাড টেক্সট নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে লেভেল 1-এ ক্লিক করব। আমার দেখেন এটা গাঢ় হয়ে গেছে। আবার আমরা ব্লক করলাম অ্যাড টেক্সট লেভেল 1, এটাও গাঢ় হয়ে গেল। আবার আমরা ব্লক করলাম অ্যাড টেক্সট লেভেল 1। সো আমরা তিনটা জিনিস অ্যাড টেক্সট করলাম। এখন আমরা এখানে রাখবো। রাখার পর আমরা জাস্ট টেবিল অফ কন্টেন্টে ক্লিক করব। ক্লিক করে এখানে তিনটা ফরম্যাট আছে, আমরা যে কোনো একটা ফরম্যাট ইউজ করতে পারি। নর্মালি আমরা উপরটাই করলাম। তো সাথে সাথে দেখেন আমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এরকম সূচিপদ্ধ তৈরি হয়ে গেল। আর এখানে 11 দেখাচ্ছে, আমার ওই লেখাগুলো 11 নম্বর পেজে আছে তাই। এখন আমি কন্ট্রোল ধরে এই মনে করি এটা প্রথম অধ্যায়, এখানে যদি ক্লিক করি ওই লেখাটার কাছে আমাকে দ্রুত নিয়ে আসবে। এইভাবেই আমরা নির্দিষ্ট অধ্যায়ে যেতে পারি। এটা হলো টেবিল অফ কন্টেন্ট। এখন আমি আবার আরেকটা দেখাচ্ছি, এই দ্বিতীয় নাম্বারটা, মনে করি এটা আমার দ্বিতীয় অধ্যায়। আমি এখানে কন্ট্রোল ধরে ক্লিক করব, আমাকে এই দ্বিতীয় অধ্যায়ের কাছে নিয়ে আসবে। এভাবে আমরা নির্দিষ্ট অক্ষরের কাছে যাওয়ার জন্য টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ সূচিপত্র তৈরি করতে পারি। এখন মনে করি এই তিনটা আমরা তৈরি করছি, আমরা আরেকটা অধ্যায় তৈরি করতে চাই, তাহলে যাবো আপডেট টেবিল। তাহলে কি করব, সাপোজ এটা দিয়ে দেখাই, আমি এটা ব্লক করলাম। এখন এক টেক্সটে যাব, লেভেল 1-এ যাব। লেভেল 1-এ যাওয়ার পর আমরা এই আপডেট টেবিলে যাব। দেখেন এখানে কিন্তু আমার তিনটা আছে, আমি এখন আপডেট করিনি। সো আমি এখন আপডেটে যাই, যাওয়ার পর নিচেরটা ক্লিক করব, আপডেট ইনটু টেবিল, জাস্ট ওকে। দেন সাথে সাথে আমার নিচে একটি বসে গেছে। এভাবে আপডেটের মাধ্যমে আমি অতিরিক্ত অধ্যায়গুলো তৈরি করতে পারি সূচিপত্র হিসাবে।
এখন এই নিচেটা আমি যেতে চাই, এই কন্ট্রোল ধরে এখানে ক্লিক করব, দেখেন নিচেটা আমাকে চলে আসছে। সো এইভাবে টেবিল অফ কন্টেন্টের মাধ্যমে আমরা সূচিপত্র তৈরি করতে পারি। আর এগুলো যদি আমরা না চাই তাহলে এখানে রিমুভ টেবিল অফ কন্টেন্ট এটা ক্লিক করলে আমাদের এগুলো বাদ হয়ে যাবে। দেখেন উপর থেকে এগুলো বাদ হয়ে গেছে। এরপর ইনসার্ট ফুটনোট আর ইনসার্ট ইননোট, অর্থাৎ একটি পেজের মধ্যে আমরা কিভাবে ইননোট এবং ফুটনোট ইউজ করতে পারি সেটি হলো এখানে ইননোট এবং ফুটনোটের কাজ। এখানে দেখেন ইনসার্ট ফুটনোট, আমরা যদি একটি লেখাকে ব্লক করি, সাপোজ এটা ব্লক করলাম, ব্লক করার পর ইনসার্ট ফুটনোট ক্লিক করার সাথে সাথে দেখেন আমার নিচে এক দিয়ে চলে আসছে, অর্থাৎ এই সম্বন্ধে আমরা কোনো টিকা লিখতে যাচ্ছি কিনা। সো আমরা এখানে কিছু লিখে দেই। তো এটা লেখার পর দেখেন আমরা ওই একের কাছে আসলেই আমাকে এরকম হাইলাইটস করে দেখাচ্ছে আমি কি লিখেছিলাম। এটা হলো ইনসার্ট ফুটনোট। আমি আরেকটা শব্দ ব্লক করি, এখানে এটা ব্লক করলাম, ব্লক করার পর ইনসার্ট ফুটনোট ক্লিক করলাম, দেখেন এটা 2 নাম্বার হিসেবে চলে আসলো। এখানে আমরা লিখে দিই কিছু, লিখে দেওয়ার পর আমরা যদি এই পাশে আসি তো এই পাশে কি লিখেছিলাম এটাই আমাদের ইনসার্ট ফুটনোট হিসাবে শো করতেছে। এটা হলো ইনসার্ট ফুটনোট, অর্থাৎ যে লেখাটা ব্লক করব সেই লেখার সম্বন্ধে একটি টিকা নিচে চলে আসবে। এরপরে আসতেছে আমরা আরেকটা লেখা ব্লক করি, ব্লক করার পর দেখেন ইনসার্ট ইননোট। ফুটনোট হলো আমাদের যদি এখানে কিছু লিখি আমাদের পেজের নিচে চলে আসে, আর ইনসার্ট ইননোট হলো আমাদের একেবারে লেখার পরে চলে আসবে। আমাদের যত বড় লেখা থাকবে একদম লেখার শেষে চলে আসবে। দেখেন এটা আমার পেজ নাম্বার 12, একদম 12 শেষে চলে আসে পেজের। আর ইননোট হলো পেজের শেষে, আর এটা হলো একদম লেখার শেষে, যত লেখা থাকবে তত লেখার শেষে। জাস্ট আমরা এখানে যাই লিখব। এখন ওই যেখানে আমরা ইনসার্ট ফুটনোট আর ইননোট তৈরি করেছিলাম ওইখানেই আমাদের পাশে আসলেই এই দেখেন আমাকে শো করতেছে। এভাবে আমরা ইনসার্ট ইননোট এবং ফুটনোট লিখতে পারি। আমরা আরেকটা লিখি, আবার এখানে আমরা ইনসার্ট ফুটনোট ক্লিক করি, একদম এই যে 2 দিয়ে চলে আসলো, এখানে আমরা কিছু লিখে দিই। তো এখন আমরা কোথায় দিতে চাই, এই শো নোটে যাব। এখন আমরা এই শো নোটে গিয়ে দেখেন এখানে বিও ফুটনোট বিও ইননোট, আমরা যদি ফুটনোটে যেতে চাই ওকে দেবো, এই দেখেন আমার ফুটনোটে চলে আসছে। আমরা যদি আবার বিও নোটে যাই, আমরা যদি ইননোটে যাই তাহলে আমাদের এই ইননোট শো করবে। এভাবে ফুটনোট এবং ইননোটে আমাদের স্থানান্তর করা যাবে। এটাই হলো ক্যাপশন, অর্থাৎ আমরা ইননোট এবং ফুটনোট একটা স্মরণিকা অর্থাৎ টিকা লিখে রাখতে পারি। এটা হলো সিচুয়েশন। আমরা যদি একটি ওয়ার্ডের কোনো গুরুত্বপূর্ণ অপশন লিখে রাখতে চাই তো ইনসার্ট সিচুয়েশনের মাধ্যমে আমরা লিখতে পারি। সাপোজ মনে করি এটা ব্লক করলাম, এখন এটাকে আমরা অ্যাড সোর্স দেব। অ্যাড সোর্স দিয়ে আমরা এখানে অথরের নাম, মনে করি এটা একটা বই, এই বুক, এখানে আপনি ইচ্ছা করলে অন্য কিছু সিলেক্ট করতে পারেন, আমি বই হিসাবে সিলেক্ট করলাম। এখানে একটা অথরের নাম দিলাম, টাইটেল দিলাম, ইয়ার দিলাম, তারপর এখানে আমি সিটি দিলাম, পাবলিশার দিয়ে জাস্ট ওকে করলাম। ওই করার সাথে সাথে দেখেন আমার মেন শব্দটা চেঞ্জ হয়ে গেল। এখন এই পাশে যদি আমরা ক্লিক করি, এই অ্যারোতে ক্লিক করে এই এডিট সোর্সি করি, সো আমরা কি লিখেছিলাম এগুলো দেখা যাবে। এভাবে আমরা ইনসার্ট সিচুয়েশনের মাধ্যমে এই কাজগুলো করতে পারি। এরপরে ইনসার্ট ক্যাপশন। ক্যাপশনের কাজটা হলো অনেক সময় দেখা যায় আমাদের ছবির কাজ করতে হয়। সো ছবির কাজ করতে হওয়ার সময় ছবির নিচে অনেক সময় নাম লেখার দরকার হয়। সো আমি ইনসার্ট থেকে ক্লিপার থেকে কিছু ছবি নিয়ে আসি, দুই একটা, আমি জাস্ট একটা ছবি নিয়ে আসলাম। এখন আরেকটা নিয়ে আসি, আমরা আরেকটা ছবি নিয়ে আসি, 2টা ছবি নিয়ে আসলাম। এখন এই 2টা ছবির নিচে এটা তো আমার কিসের ছবি বোঝা যাচ্ছে না, সো আমি এই নামগুলো লিখতে চাই। সো আমরা নামগুলো কীভাবে লিখবো, তাহলে আমরা রেফারেন্সে আসবো, আছে ইনসার্ট ক্যাপশন। এই ইনসার্ট ক্যাপশন আমরা ক্লিক করব। দেখেন এখানে ক্যাপশন 1 বা ফিগার 1 চলে আসছে, এখানে আপনি এডিট করে এখানে অন্য নাম লিখতে পারবেন। সো আমি যাই যেটা আছে সেটাই দেখাচ্ছি, জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর বসে গেলো আমাদের নাম্বার 1 বসে গেলো, যে ফিগার 1। এখন এই ছবিটা আমরা সিলেক্ট করি, এটা আমরা দিলাম ওকে, ফিগার 1। এটা আমি ক্লিক করি, ইনসার্ট, এটা আমাদের ফিগার 2 দিয়ে দিই, ফিগার 2। সো দেখেন এখানে আমাদের ফিগার 2 আর এখানে ফিগার 1। এখন আমরা এই ছবিটির কাছে আমরা যেতে চাই। সো আমরা এখানেই ইনসার্ট টেবিল অফ ফিগারে ক্লিক করি, ক্লিক করলে জাস্ট ওকে দিই। এখানে আমরা অপশনগুলো বাড়িয়ে নিতে পারি, ডট ডট হবে নাকি নান হবে। সো আমি যেরকম আছে সেরকমই দেখাচ্ছি, জাস্ট আমরা ওকে ক্লিক করি। দেখেন এখানে ফিগার 1, ফিগার 2 এবং ফিগার 12 তিনটা চলে আসে। সো এখন আমি এই ফিগার 12তে যেতে চাই, কন্ট্রোল দিয়ে ক্লিক করব, দেখেন ওই ছবির কাছে আমাকে নিয়ে আসবে। আর এটা ফিগার 2, আমি এটাও দেখাই। এখন এই ফিগার 2তে কন্ট্রোল ধরে আমরা ক্লিক করব, ক্লিক করলেই আমাদের ওই ফিগার 2তে নিয়ে আসছে। এভাবে আমরা যদি একটি ডকুমেন্টের ছবি নিয়ে আসি
ওই ছবির নিচে নাম এবং ওই ছবির কাছে দ্রুত দেওয়ার জন্য ইনসার্ট ক্যাপশনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর মার্ক এন্ট্রি হলো আমরা অনেক সময় ডিকশনারি লিখি। সো ডিকশনারি কীভাবে লিখতে হয় এই জিনিসটা আমি দেখাচ্ছি। এখানে কিছু শব্দ আমি ভেঙে দিয়ে আমি কাজটা দেখাই। মনে করি এখানে আমি 3-4টা শব্দ লিখলাম, এটা দিয়ে দেখাই ফর এক্সাম্পল। এখন এই ছবি এটা আমরা ব্লক করব। ব্লক করার পর মার্ক এন্ট্রিতে যাব। মার্ক এন্ট্রি যাওয়ার পর আমরা জাস্ট মার্কে ক্লিক করব। মার্কে ক্লিক করার পর দেখেন একটা প্যারাগ্রাফ মার্ক চলে আসছে। সো আমরা হোমে যাব, এখান থেকে প্যারাগ্রাফ মার্কে যাব, দেন এটা আমরা ক্লোজ করব। সো আমাদের 1 নাম্বার হয়ে গেল। আমরা 2 নাম্বার ব্লক করি। আমরা রেফারেন্সে যাব, মার্ক এন্ট্রি, মার্ক, হোমে যাব, প্যারাগ্রাফ মার্ক উঠিয়ে দেবো, এটা ক্লোজ করব। আমাদের 2টা হয়ে গেল। আবার আমরা ব্লক করব। ব্লক করার পর আমরা রেফারেন্সে যাব, এই মার্ক এন্ট্রিতে যাব, মার্ক করব। করার পর এই প্যারাগ্রাফ মার্কটা বাদ দেওয়ার জন্য আমরা হোমে যাব, এই প্যারাগ্রাফ মার্কটা উঠিয়ে দেবো, এরপর এটা আমরা ক্লোজ করব। আমরা এটা ব্লক করি লাস্ট। এটার পর আমরা রেফারেন্সে যাব, মার্ক এন্ট্রি যাব, মার্ক করব, এই প্যারাগ্রাফ মার্কটা বাদ দেওয়ার জন্য হোমে যাব, এই প্যারাগ্রাফ মার্ক ক্লিক করব, দেন ক্লোজ করব। আমরা এই 4টা কাজ করলাম মনে করেন। এখন আমরা একটু উপরের দিকে আসি। এখন এই জায়গায় আমরা আবার রেফারেন্সে যাব, এই মার্ক এন্ট্রির উপরে ইনসার্ট ইন্ডেক্স, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোন ধরনের ইন্ডেক্স তৈরি করতে চাই, সাপোজ আমরা ফেন্সি ক্লিক করলাম, এখন জাস্ট ওকে দিলাম। সো দেখেন আমরা যে ডিকশনারি তৈরি করেছি এরকম শব্দগুলো চলে আসলো। আমরা একটা করে নিয়েছি, সো ওই নাম দিয়ে আমাদের একটা করে চলে আসছে। এখন বি দিয়ে যদি আমরা এরকম 10-12টা নিতাম, তাহলে বি দিয়ে 10-12টা, ই দিয়ে যদি 10-12টা নিতাম, ই দিয়ে চলে আসতো, এম দিয়ে চলে আসতো, ও দিয়ে চলে আসতো। এভাবে আমরা ডিকশনারিগুলো তৈরি করতে পারি মার্ক এন্ট্রির মাধ্যমে। এরপর আসছে মার্ক সিচুয়েশন। মার্ক সিচুয়েশনটা হলো এটা দিয়ে আমরা টেবিল অফ কন্ট্রোল তৈরি করতে পারি। আমরা এটা ব্লক করলাম। এটা আমরা মার্ক সিচুয়েশনে ক্লিক করব, এখানে মার্কে যাব, এই প্যারাগ্রাফ মার্ক দেওয়ার জন্য আমরা হোমে যাব, এখান থেকে প্যারাগ্রাফ ক্লিক করে জাস্ট ক্লোজ করব। আমরা আরেকটা দেখাই, ব্লক করব, রেফারেন্সে যাব, মার্ক সিচুয়েশনে যাব, এই মার্কে ক্লিক করব, এখান থেকে আমরা হোমে যেয়ে এই প্যারাগ্রাফ মার্কটা উঠিয়ে দেবো, ক্লোজ করব। এই 2টা দেখাই। এখানে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করে আমি রেফারেন্সে যাব, এখান থেকে ইনসার্ট টেবিল অথরিটি এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিতে পারি। ক্লিক করে জাস্ট ওকে দেবো। তো দেখেন আমাদের টেবিল অফ কন্টেন্টে যেরকম সেই জিনিসটা আমরা মার্ক সিচুয়েশনে পেয়ে আসছি। এভাবে আমরা সূচিপত্র এটার মাধ্যমে তৈরি করতে পারি। এরপরে আমাদের অপশন হলো মেলিং। মেলিংটা একটা খুবই গুরুত্বপূর্ণ অপশন। অর্থাৎ সাপোজ মনে করেন আমার একটা চিঠি, এই চিঠিটা আমি 100 জনের কাছে কিভাবে দেব। অর্থাৎ আমাদের চিঠির বডি এক, কিন্তু আমাদের নাম ঠিকানা তো সবারই ভিন্ন থাকে, তাই না? সো নাম ঠিকানাগুলো কিভাবে আমরা এক করে, অর্থাৎ এই চিঠিটা আমি নাম ঠিকানা ভিন্ন থাকবে, কিন্তু এই চিঠিটা আমি সবাইকে দিব কি করে। সো এইটাই মেল মার্জের মাধ্যমে করা যায়। সেই কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এর আগে আমি লেবেল এবং ইনভেলপটা বুঝিয়ে আপনাকে মেল মার্জটা দেখাচ্ছি। ইনভেলপটা হলো আমাদের চিঠির ইনভেলপ। সাধারণত আমরা যে প্রেরক এবং প্রাপক লিখি সেই জিনিসগুলোকেই, অর্থাৎ ইনভেলপে যদি আমরা পিন দিতে চাই, এই জিনিসটা আমরা ইনভেলপে পিন দিতে চাই, তাহলে এখানে আমরা ডেলিভারি অ্যাড্রেস, অর্থাৎ যাকে আমরা পাঠাবো তার ঠিকানাগুলো এখানে লিখলাম। লেখার পর এখানে একটা মোবাইল নাম্বার লিখলাম। এরপর হলো রিটার্ন অ্যাড্রেস, অর্থাৎ সে যদি না পায় সেটা কোথায় চলে আসবে সেই ঠিকানাটা এখানে লিখতে হবে তার রিটার্ন অ্যাড্রেসে। যে পাঠালো এই অ্যাড্রেসে ইনকেস ভুলবশত পেলো না, তো আমার রিটার্ন অ্যাড্রেস চলে আসবে, এখানে রিটার্ন অ্যাড্রেস লিখতে হবে। আর এটা আমার প্রিভিউ দেখাচ্ছে, এখান থেকে অ্যাড টু ডকুমেন্টে আমরা ক্লিক করব। ইয়েস। তো এই দেখেন আমার ইনভেলপের যে সাইজটা, সেই সাইজটা আমার এখানে চলে আসছে। তো এইভাবে আমরা ইনভেলপেগুলো বানাতে পারি মেলিং মার্জের মাধ্যমে। এই যে মেলিংয়ের মাধ্যমে ইনভেলপের অপশন থেকে আমরা এরকম ইনভেলপ সাইজটা বানাতে পারি। অর্থাৎ এখন যদি আমরা পিন দিই, ইনভেলপের উপরে এরকম পিন হবে। এটা হলো ইনভেলপের এটা। এবার লেবেল। লেবেলটা হলো দেখা গেলো একটি শব্দ অথবা একটি ঠিকানা আমাদের বিভিন্ন জনের কাছে পাঠাতে হয়, অথবা একটি মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা আমাদের অনেকগুলো দরকার। সো খুব সহজে কিভাবে আমরা একটি ঠিকানা, একটি মোবাইল নাম্বার লেবেলের মাধ্যমে করতে পারি সেটা দেখাচ্ছি। এটা আমি লিখলাম সামথিং, লেখার পর নিউ ডকুমেন্ট। এই নিউ ডকুমেন্টে ক্লিক করবো আমরা। দেখেন সাথে সাথে আমার এখানে 30টা তৈরি হয়ে গেছে। তো এইভাবে লেবেলের মাধ্যমে একটি মোবাইল নাম্বার, একটি ঠিকানা খুব দ্রুত আমরা কপি পেস্ট ছাড়াই 30টা তৈরি করতে পারি। পরে এটা পিন দিয়ে আমরা কেটে কেটে এটা মানুষকে বিলিয়ে করে দিতে পারি। সো এইভাবে আমরা লেবেল তৈরি করতে পারি।
তো এরপর হচ্ছে আমরা এটা বাদ দিয়ে দিই। এরপর আমাদের মেলিংয়ের যে মেল কাজটা, মেল মার্জ, এই মেল মার্জটা করার জন্য আমাদের একটি, সাপোজ এটা আমাদের চিঠি, এই চিঠিটা আমাদের একাধিক জনকে দিতে হবে। সো একাধিক জনকে আমরা কিভাবে দেব, নাম ঠিকানাগুলো চেঞ্জ থাকবে কিন্তু আপনার চিঠির বডি এক হবে। সো এই চিঠির বডিটা এক, এই চিঠিটা আমি অনেকজনের কাছে দিতে চাই মেল মার্জের মাধ্যমে, সেটা আমি দেখাচ্ছি। এটা আমাকে পেজ সেট আপটা পোর্ট্রেট করে নেই, এটা ল্যান্ডস্কেপ আছে, পোর্ট্রেট করলাম। এখন আমরা মেলিংয়ে গেলাম, মেলিংয়ে গিয়ে এখন এটা আমাদের কি, এটাকে সিলেক্ট করতে হবে, এটা কি আমাদের লেটার নাকি এনভেলপ, এটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। সো এটা আমাদের চিঠি, সো আমরা লেটারে ক্লিক করলাম। এখানে দেখেন সিলেক্ট রেসিপিয়েন্ট, এখানে আসতে হবে, এখানে টাইপ নিউ লিস্টে ক্লিক করতে হবে। আর আগে থেকে যদি আমাদের তৈরি করা থাকে তাহলে ইউজিংয়ে ক্লিক করলে হবে। সো আমাদের নাই, এই জন্য আমরা টাইপ নিউ লিস্টে ক্লিক করলাম। এই টাইপ নিউ লিস্টে ক্লিক করলে এখানে দেখেন আমার সামনে কিছু ফিল্ড চলে আসবে, এখানে আছে টাইটেল। সো একটা আমরা টাইটেল লিখলাম, আমরা অফিসার লিখি, অফিসার। এখন এই অফিসারের ফার্স্ট নেমটা কি, আমরা একটা নাম লিখে দিলাম। এরপর লাস্ট নেম, এরপর কোম্পানি, মনে করেন এটা কোম্পানি জিপি গ্রামীণ ফোন। অ্যাড্রেস, অ্যাড্রেস মনে করেন গুলশান। এখন অ্যাড্রেস টু মনে করেন মিরপুরে আছে তার অফিসটা। এরপর সিটি ঢাকা, এরপর স্টেট মনে করেন ইব্রাহিমপুর। জিপ কোড, এখানে জিপ কোড 1206। কান্ট্রি অর্থাৎ এই যে অফিসটা আছে তার কান্ট্রিটা কোথায়, অবশ্যই বাংলাদেশে। এবং হোম ফোন, এই বাসার একটা ফোন নাম্বার দিয়ে দিলেন, ওয়ার ফোন অফিসের একটা ফোন নাম্বার। এরপর ইমেল, একটা ইমেল দিয়ে দিলেন। দেওয়ার পর আমরা জাস্ট ট্যাবে ক্লিক করব। এই ট্যাবে ক্লিক দেখেন আমাদের অফিসারের একটা ফিল্ড তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে একটা ম্যানেজারের ফিল্ড তৈরি করি। প্রথমে টাইটেল অর্থাৎ তার পদবি লিখতে হবে। এখন ম্যানেজারের নামটা লিখতে হবে, লিখলাম। এরপর মনে করেন সে বাংলা লিঙ্কে কাজ করে। এরপর এর অফিসটা মনে করেন খুলনা। এরপর এই অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপর হলো সিটিটা হলো খুলনা। এরপর স্টেট হলো রান্দা। এরপর জিপ কোড দিয়ে দিলাম আমরা 5060। এরপর এটা হলো বাংলাদেশি পড়েছে। এরপর ওয়ার্ক ফোন দিয়ে দিলাম। এরপর আপনার একটা হোম ফোন দিয়ে একটা ইমেল দিয়ে দিলাম। ট্যাব, এখন আমি দুইটা দিয়ে দেখাই। এখন দেখেন অফিসার এবং ম্যানেজার, এই দুইটা ফিল্ড আমি তৈরি করেছি। এখন আমরা জাস্ট ওকে দেব। ওকে দেওয়ার পর এটা আমাদের সেভ করতে হবে। আমরা যে কোনো একটা নাম দিয়ে সেভ করি, সেভ। এখন এই যে আমাদের ফিল্ড মার্জে এখানে আসবো, এখানে দেখেন টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো সব চলে আসে। এই ফিল্ডগুলো আমাদের এখানে টাইপ করতে হবে। আমরা সো এখানে টাইপ করে দিই টাইটেল কোলন, তারপরে এখানে আছে আপনাদের যেটা আমরা দেখে নিই ফার্স্ট নেম লাস্ট নেম, যেভাবে আছে আপনাকে ওইভাবেই টাইপ করতে হবে। তারপরে অ্যাড্রেস 1, তারপরে অ্যাড্রেস 2 কোলন। তারপর আমরা দেখে নিই কি আছে। এরপরে সিটি স্টেট জিপ কোড, এরপর আমরা সিটি স্টেট জিপ কোড। এরপর আমরা দেখে নিই কি আছে। কান্ট্রি, হোমওয়ার্ক, ইমেল অ্যাড্রেস, কান্ট্রি দিলাম। আচ্ছা, এখন এই জিনিসগুলোকে আমরা ফিল করব। সো আমরা এই টাইটেলের পাশে এসে টাইটেল দিব, টাইটেল ক্লিক। আমরা ফার্স্ট নেমের পাশে এসে ফার্স্ট নেমে ক্লিক। এই লাস্ট নেমের পাশে এসে আমাদের লাস্ট নেম ক্লিক। অ্যাড্রেস 1-এর পাশে এসে অ্যাড্রেস 1-এ ক্লিক। অ্যাড্রেস 2-এর পাশে এসে অ্যাড্রেস 2 ক্লিক। সিটির পাশে এসে সিটিতে ক্লিক। স্টেটে এসে স্টেটে ক্লিক। জিপ কোডে এসে জিপ কোডে ক্লিক। কান্ট্রি এসে কান্ট্রিতে ক্লিক। ওকে, এখন
আমাদের সর্বশেষ কাজ শেষ। এখন এই সবার শেষে দেখেন ফিনিশ এবং মার্কস নামে একটি অপশন আছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়ালি ডকুমেন্ট, এখানে ক্লিক করে আমরা সব দেখব নাকি নির্দিষ্ট কিছু দেখব? আমরা সব দেখব, তাহলে অল ক্লিক করব। আর নির্দিষ্ট কিছু দেখলে এখানে লিখে দেবো। সো আমি সব দেখতে চাই, তাই অলে ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে, দেখেন এখানে আমাদের ফিল্ডগুলো তৈরি হয়ে গেছে। আমরা নিচে আসি, হ্যাঁ দেখেন অফিসারের নামে এর নিচে চিঠি চলে আসছে। এই যে অফিসার নাম যা যা দিয়েছি, এই যে নিচে চিঠি চলে আসছে। এরপরে আমাদের আগে যে টাইটেল দিয়েছিলাম ওই টাইটেল অনুসারে আমাদের চিঠিগুলো চলে আসছে। তো এইভাবেই আমাদের চিঠিগুলো যাতে যে দুইটা নাম আমরা দিয়েছিলাম সেই দুইটা নামের অনুসারে আমাদের চিঠিগুলো এরকম চলে আসছে। তো এইভাবে আমরা মেল মার্ক দিয়ে চিঠিগুলো তৈরি করতে পারি। এরপরে আমাদের যে অপশনটা আসতেছে সেটা হলো রিভিউ, অর্থাৎ রিভিউটা হলো আমরা সর্বশেষ কাজ করার পর আমাদের বানানগুলো কেমন, কোনো ভুল আছে কি না, এই ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো রিভিউর মাধ্যমে আমরা জানতে পারি। সো আমরা এখানে আছে স্লিপিং অ্যান্ড গ্রামার, আমরা এখানে ক্লিক করি। এখানে যদি আমাদের কোনো ভুল থাকে, দেখেন টোটালটা ভুল, সো আমরা এখানে চেঞ্জ ক্লিক করতে পারি। আবার যদি আমরা এখানে আসি, যদি বানানটা সে ভুল থাকে সো অটোমেটিক ধরে নেবে এই বানানটা ভুল। সো এখানে অনেকগুলো আসছে, যেটা আমার এর পছন্দনীয় বা এর কাছাকাছি সেটা সিলেক্ট করে আমরা চেঞ্জে ক্লিক করব, তাহলে বানানটা ঠিক হয়ে যাবে। যেমন এটা বানানটা ভুল ধরছে, আমরা চেঞ্জে ক্লিক করব। এই বানানটা ভুল ধরছে, আমরা চেঞ্জে ক্লিক করব। এরকম আপনার যতগুলো বানান ভুল দেবে ততগুলোই স্লিপিং অ্যান্ড গ্রামারের মাধ্যমে আমরা চেক করতে পারি। এরপর রিসার্চ, পুনরায় সার্চ করা, অর্থাৎ আমরা যদি এর সমার্থক শব্দ জানতে চাই, সাপোজ এখান থেকে আমরা একটি সমার্থক শব্দ জানতে চাচ্ছি। সো আমরা একটা শব্দ ব্লক করি, ব্লক করে আমরা থিসিসে ক্লিক করি। এই থিসিসে ক্লিক করলে দেখেন এর সমার্থক শব্দ, স্টপের সমার্থক শব্দ কী কী এখানে দেখাচ্ছে। সো এইভাবে আমরা সমার্থক শব্দগুলো জানতে পারি। আমরা যদি আইটা ক্লিক করি, এটাই ক্লিক করি, এটা ক্লিক ব্লক করে আমরা থিসিসে ক্লিক করি, তো এটার যে সমার্থক শব্দ এটা আমাদের দেখাবে। তো এখন দেখা গেলো অনেক সময় আমরা অনেক কাজ করার পর নিচে চলে গেলাম, এখন যে সমার্থক শব্দটা আমরা বের করেছিলাম ওটা আমাদের আবার দরকার, তাহলে আমরা এই রিসার্চে ক্লিক করব। এই রিসার্চে ক্লিক করলে আমাদের পুনরায় সমার্থক শব্দগুলো আবার দেখাবে। এটা হলো রিসার্চের কাজ। আর ওয়ার্ড কাউন্ট, আমরা কয়টা পেজ লিখলাম, কয়টা ওয়ার্ড লিখলাম, কয়টা ক্যারেক্টার লিখলাম, এই তথ্যগুলো জানা যাবে। এটা হলো ট্রান্সলেট, আমরা ইংলিশ শব্দকে বাংলা, বাংলা শব্দকে ইংলিশ করতে পারি, যেটা আমরা ব্লক করব। ব্লক করে এখানে দেখেন সিলেক্টেড টেক্সট, অর্থাৎ ইন্টারনেটের লাইন থাকতে হবে। ইন্টারনেটের লাইন থাকলে এটা যদি আমরা ক্লিক করি এখানে আমাদের শো করবে যে আমাদের এই শব্দটা কি হবে। জাস্ট আমরা এখানে এই ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে এটার যে ভাষাভাষী আমি দিয়ে দিয়েছি, দেখেন এটা আমি ইংলিশ টু হিন্দি দিছি, সো ইংলিশ টু হিন্দি চলে আসছে। তো এইভাবে এখানে গিয়ে আমরা এটাকে যেই ভাষাভাষী দিব, জাপানিজ দিলে জাপানিজ চলে আসবে, অন্য দিলে চলে আসবে। ইনসার্ট করি, দেখেন জাপানিজ চলে আসছে। সো এইভাবে আমরা এই ট্রান্সলেটের মাধ্যমে আমরা যেইটুক ব্লক করব ততটুক, আর যদি হোল ডকুমেন্ট দেই তাহলে হোল ডকুমেন্ট অন্য ভাষাতে রূপান্তরিত করা যাবে। তবে শর্ত হলো ইন্টারনেট লাইন থাকতে হবে এটাই। এবার ল্যাঙ্গুয়েজ সাধারণত আমরা ইউএসএ ল্যাঙ্গুয়েজে লিখি। এছাড়া যদি আপনি অ্যারাবিক বা অন্য কান্ট্রিতে লিখতে চান, ক্লিক করে ওকে দেবেন, ওই কান্ট্রিতে এটা সেট হবে। তো সেক্ষেত্রে আপনার কিবোর্ড চেঞ্জ হয়ে যাবে আর আপনার ফন্টগুলো চেঞ্জ করতে হবে। নিউ কমেন্ট লেখা, আমরা যদি কোনো একটি শব্দের মাঝে খুব গুরুত্বপূর্ণ থাকে ওটাকে আমরা কমেন্ট লিখতে পারি। সাপোজ এটা ব্লক করলাম, ব্লক করে এই নিউ কমেন্টে ক্লিক করি, দেখেন এই পাশে আমাদের একটা কমেন্ট চলে আসছে। এখন এই সম্বন্ধে আমরা যাই লিখব এটা কমেন্ট হিসেবে আমাদের বসে যাবে। এখন আমরা এটাকে একটা কমেন্ট লিখলাম, এরকম করে আমরা একটু মন্তব্য লিখতে পারি। এখন এই যে আমরা দুটো কমেন্ট লিখলাম, এখন আমরা পরবর্তী কমেন্টে যেতে চাইলে নেক্সটে ক্লিক করব, পরবর্তী কমেন্টে আসবে। আর প্রিভিয়াস ক্লিক করলে পূর্ববর্তী কমেন্টে আসবে। আর ডিলিট দিলে কমেন্টটা বাদ হবে, আবার এই ক্লিক করে ডিলিট দিলে বাদ হবে। তো এইভাবে আমাদের যদি খুব গুরুত্বপূর্ণ কোনো শব্দ থাকে সেটাকে আমরা কমেন্ট দিয়ে লিখতে পারি। এরপর আসছে ভিউ।
আমাদের এমএস ওয়ার্ডের সবশেষ ভিউর অপশনটা এবং সবচেয়ে খুব ইজি একটা অপশন। এই ভিউর প্রথমেই আস্তে আস্তে আমাদের প্রিন্ট লেআউট। এখানে যদি আমরা ফুল স্ক্রিন ক্লিক করি, দেখেন এটা আমাদের ফুল স্ক্রিনে শো করে, আর এই পাশে ক্লোজ দিয়ে আমরা এটাকে ফুল স্ক্রিন ক্লোজ করতে পারি। ওয়েব লেআউট, ইন্টারনেট বা ওয়েবসাইটে যদি লিখতে চাই, দেখেন মার্জিনটা আমাদের বড় হয়ে গেছে এবং একটা মার্জিনের ভিত্তিতে আমার সব পেজ চলে আসছে। এভাবে আমরা ওয়েব লেআউটের মাধ্যমে সব লেখাগুলো যদি ইন্টারনেটে পাঠাতে চাই কোনো একটা ডকুমেন্ট, সেক্ষেত্রে ওয়েব লেআউটে কাজ করতে হয়। আউটলাইন, দেখেন এটা আউটলাইনের মতো দেখাচ্ছে, অর্থাৎ একটা আউটলাইন পেজ, কোনো মার্জিন নাই, কিচ্ছু নেই, সাদা সিধা পেজ একটি। আর এটা হলো আমাদের ড্রাফট, এই ড্রাফট পেজ, অর্থাৎ সাদা সিধা পেজ, কোনো কিচ্ছু নাই, কোনো মার্জিন নাই। তো এগুলো আমাদের এই 5টা লেআউটের মধ্যে কার্যকরী হলো প্রিন্ট লেআউট। দেখেন এখানে একটা মার্জিন আছে, স্ট্যান্ডার্ড মাপ আছে, সব লেখাগুলো বোঝা যাচ্ছে কোন পেজে কী আছে ইত্যাদি। এখন আমাদের যেহেতু আমরা পিন দেওয়ার জন্য কাজ করি, এই জন্য আমাদেরকে এই 5টি লেআউটের মধ্যে আমাদের কার্যকরী হলো পিন লেআউট। আমাদের যেই লেআউটে থাক না কেন আমরা এটাকে পিন লেআউটে দিয়ে দেবো, এটা হলো পিন লেআউট। এরপরে এখানে আছে রুলার, এই দেখেন এখানে একটা রুলার আছে, মাপকাঠি, যে উঠায় দিয়ে এই রুলারটা থাকে না, আবার ক্লিক করলে রুলারটা শু করে। গিডলাইন, এই ভিতরে এরকম গার্ফের মতো গিডলাইন শু করা, আবার ক্লিক উঠে দিলে চলে যাবে। নেগেটিভ প্ল্যান, এখানে সার্চের বক্সটা চলে আসবে, আবার নেগেটিভ প্ল্যান ক্লিক করলে সার্চের বক্সটা চলে যাবে। জুম, জুম হলো লেখার সাইজটাকে বড় করা, 200% দিলে সাইজটা বড় হবে, আবার যদি আমরা 100% দিই তাহলে সাইজটা ছোটো হবে। এভাবে সাইজটা ছোটো বড় করা যায়। আবার এখানেও 100% আছে, এখান থেকে আমরা ছোটো বড় করতে পারি। এটা হলো 1 পেজ, একটা পেজকে দেখাবে। 2 পেজ, যদি পাশাপাশি 2টা পেজ থাকে দেখাবে পাশাপাশি 2টা পেজ। পেজ উইথ, একটা পেজকে বড় করে দেখাবে। এভাবে জুমের মাধ্যমে আমরা পেজ থেকে ছোট বড় করে দেখতে পারি। আবার জুমে এখানে আরও কিছু অপশন আছে, 75 আছে, যদি এই সাইজটা আরও ছোটো বড় করতে চাই এখানে আছে, জাস্ট ওকে দিলে পেজটা ওইভাবে উপস্থাপন হবে। নিউ ডকুমেন্ট, এখন ক্লিক করলে আমাদের একটা নিউ ডকুমেন্ট আসবে, কিন্তু এখন বোঝা যাচ্ছে না কি হইলো। আমরা যে অল অ্যারেঞ্জে ক্লিক করি তাহলে বুঝতে পারবো যে উপরে একটা পেজ, নিচে একটা পেজ, এভাবে আমরা আরেকটা নিউ ডকুমেন্ট নিয়ে আসতে পারি। এটা হলো নিউ পেজের কাজ। আর আমরা যদি এটাকে বাদ দিতে চাই, এই ক্লোজ ক্লিক করব, চলে যাবে। আবার এটাকে বাদ দিতে ক্লোজ ক্লিক চলে যাবে। আর এটা যদি আমরা এই মাঝখানে ক্লিক করি তাহলে আমাদের আগের পজিশন আসবে। আর এটা হলো স্প্লিট, আমরা যদি স্প্লিট ক্লিক করে এই পেজের মাঝখানে ক্লিক করি, এখানে একটা বাঘ হবে, উপরে একটা বাঘ হবে। আর রিমুভ ভিজিট ক্লিক করলে বাঘটা চলে যাবে। আর সুইচ উইন্ডো, আমরা যদি এখানে নিউ পেজ কয়েকটা আনলাম, এই ভিউতে গিয়ে আমরা কয়েকটা নিউ পেজ আনলাম। এখন আনার পর আমরা এই সুইচ উইন্ডোতে দেখি এই যে 3টা আনলাম, আমরা যেটা ক্লিক করি আমাদের সামনে সেই পেজটাই শো করবে। এটা হলো আপনার নিউ পেজ, যেটা আনবেন সুইচ উইন্ডো দিয়ে সেটার দিকে আমাদের যাওয়া যাবে। এটা হলো সুইচ উইন্ডো। এরপর আমাদের ভিউতে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজটা সেটা হলো মাইক্রো এবং সর্বশেষ অপশন। মাইক্রোটা হলো কপির মতোই, তবে এটা লাইফ টাইম, অর্থাৎ আমরা একটা কাজ করলাম, এই কাজটা আমাদের কম্পিউটার, আমরা যদি একটা কপি বা পেস্ট করি, সেটা যদি আমরা কম্পিউটার বন্ধ করে দেই তাহলে কিন্তু আমাদের এটা থাকে না। সো আমরা কিভাবে লাইফ টাইম মাইক্রোর মাধ্যমে কাজ করতে পারি সেটাই দেখাচ্ছি। মাইক্রো হলো, দেখা গেলো কিছু কিছু শব্দ অনেক সময় আমার কপি পেস্টের মধ্যে প্রয়োজন হয়, সেটা যদি আমরা মাইক্রো করে রাখি তাহলে আমাদের যখনই দরকার সেই কাজটা আমরা ওই কিবোর্ড কমান্ড যেটা দিয়ে রাখবো সেটার মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারবো। ফর এক্সাম্পল, অনেক সময় দেখা যায় আমাদের একটা বায়োডাটা ফরম্যাট থাকে, আমি বায়োডাটা ফরম্যাট উদাহরণ হিসেবে আনলাম, আপনারা যে কোনো কিছুতে মাইক্রো করতে পারবেন। আমি একটা লিখলাম এখানে নেম, এখানে আমি লিখলাম ফাদার নেমে, আমরা কোলন দিলাম, এখানে লিখলাম মাদার নেম, কোলন দিলাম, এখানে লিখলাম অ্যাড্রেস, এখানে লিখলাম আমি পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট হইলো, এখানে ডেট অফ বার্থ, এখানে মোবাইল নাম্বার। ওকে, এখন এই জিনিসটা সাপোজ মনে করেন আমার সব সময় দরকার হয়, সো এখন এটা আমরা কি করব, মাইক্রো করে রাখবো। এখন দেখেন, এখন এটা কিন্তু আমি মাইক্রো করি নাই, সো এখন যদি আমি কম্পিউটার বন্ধ করে দেই এই জিনিসটা আমি আর পাবো না, অর্থাৎ কম্পিউটার বন্ধ করে দিলে এটা বাদ। এখন এই সেম জিনিসটা যদি আমি মাইক্রো করে রাখি তাহলে কিন্তু আমি পাবো। সো আমি এবার মাইক্রো করে আপনাদের দেখাচ্ছি। তাহলে আমরা এই মাইক্রোতে যাব, মাইক্রোতে গিয়ে আমরা জাস্ট এই রেকর্ডে ক্লিক করব। দেখেন রেকর্ডে ক্লিক করলে কিবোর্ডে কমান্ডে আসতে হবে, কিবোর্ডে আসলে এখানে আপনাকে একটা কিবোর্ড কমান্ড দিতে হবে। আমি Ctrl+1 দিলাম, জাস্ট এখানে অ্যাসাইনে ক্লিক করব। অ্যাসাইনে ক্লিক করলাম, এখানে কিবোর্ডে আমরা কমান্ড দিলাম Ctrl+1 অ্যাসাইন,
এই কিবোর্ড কমান্ডটা আছে, সো আমাকে অন্য একটা কমান্ড দিতে হবে। আমি কন্ট্রোল এড দিই, অ্যাসাইন। হ্যাঁ দেখেন এখন কিন্তু আমার মাইক্রো হয়ে গেল। তাহলে এখন আমি যাই লিখব, রেকর্ড করি, তখন আমি আবার মাদার নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ওকে এই কয়টাই লিখলাম। এখন এই মাইক্রোতে গিয়ে আমাকে জাস্ট স্টপ রেকর্ডিং, আমরা স্টপ করে দিলাম। এখন আমি এমএস ওয়ার্ড বন্ধ করে দেই, এটা ফাইল ক্লোজ, ক্লোজ, একদম ফুল এমএস ওয়ার্ড বন্ধ করে দেই। আমি এমএস ওয়ার্ডও বন্ধ করে দিলাম। এখন আমি এমএস ওয়ার্ডে আবার ঢুকি, আমরা এমএস ওয়ার্ডে ঢুকি। সাধারণত আমরা যখন কম্পিউটারটা বন্ধ করে দিই, এমএস ওয়ার্ডটা ক্লোজ করে দিই, এখানে কিন্তু আমাদের পেস্টের কোনো কাজ করবে না, সো মাইক্রোর কাজ করবে। সো আমি বন্ধ করে এই জন্য করলাম আপনাদের বোঝানোর জন্য। এখন আমরা যেই কিবোর্ড কমান্ডটা দিয়েছিলাম কন্ট্রোল এড, এই কন্ট্রোল এড দেবো আমরা। তো সাথে সাথে দেখেন যে জিনিসটা আমরা মাইক্রো করেছিলাম সেই জিনিসটা অটোমেটিক চলে আসলো। অর্থাৎ যতদিন পর্যন্ত আমাদের এই মাইক্রোটা থাকবে ততদিন পর্যন্ত আমরা এখানে এই শব্দগুলো নিয়ে আসতে পারবো। এটা হলো মাইক্রোর কাজ, অর্থাৎ কপি পেস্টের মতোই, কিন্তু এটা লাইফ টাইম ইউজ করা যায়। তো ভিউয়ার্স, এটাই ছিল এমএস ওয়ার্ড ফুল টিউটোরিয়াল। আর টিউটোরিয়ালটা মনোযোগ দিয়ে দেখার জন্য প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা, স্বাগতম। আর যারা আমার ধৈর্য ধারণ করে এই টিউটোরিয়ালটা দেখেছেন, অবশ্যই কিছু যদি শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই জাতীয় ভিডিও আমি এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ আপলোড করে থাকি, সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে খুব সহজে পেয়ে যাবেন। আর এই সম্বন্ধে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কমেন্ট বক্সে মন্তব্য জানাবেন, আমি চেষ্টা করব প্রত্যেকটা উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।